ওকে, সো ব্যাক টু আওয়ার সেশন। আমরা অবজেক্ট ম্যানেজারের উপরেই এখন আপাতত কনসেন্ট্রেট করছি। যে কোনো একটা অবজেক্ট যদি আমি নিই, আমরা ফিল্ডস অ্যান্ড রিলেশনশিপটা আমরা ডিটেলসে কভার করেছি, তাই না? যে কি ধরনের ফিল্ডস হতে পারে, কিভাবে কিভাবে ইউজ হচ্ছে, রোল আপ সামারি কি ফিল্ড কি, ফর্মুলা ফিল্ড কি, অ্যাসাইনমেন্টের সবকটা ফিল্ডস কি কমপ্লিট হয়েছে? অ্যাসাইনমেন্টের সবকটা ফিল্ডই আমরা কমপ্লিট করেছিলাম। এইটাতে একটু প্রবলেম ছিল, টোটাল কোস্টার ওই যেটা। টোটাল কোস্টার তো রোল আপ করা যাচ্ছে না, তাই তো? ফর্মুলা ফিল্ডে রোল আপ হয় না। একটার কাউন্টটা আমরা করতে পেরেছি রোল আপ দিয়ে, টোটাল একটা সামারি লারি আমরা করতে পেরেছি, টেকনিক্যাল বাজেট আমরা বানাতে পেরেছি, মার্কেটিং বাজেট বানাতে পেরেছি। তো পার সো গুড, সবাই হয়েছে তো? হ্যাঁ, ঠিক আছে। আর একটারে আমরা ফিল্ম কাউন্ট করেছি, টোটাল স্যালারি করেছি, আর আমরা কোস্টার মানে এইটা বানিয়েছিলাম, তাই তো? কোস্টার পারফেক্ট ওই অবধি হয়ে থেকে গেছে। ওইটুকুনি হয়ে গেছে, পারফেক্ট। ঠিক আছে, এবার আমরা পোস্টার কাউন্ট পর্যন্ত হয়েছে। হ্যাঁ, আই কলাম অবধি হয়ে গেছে। আই কলাম পর্যন্ত হয়েছে, হ্যাঁ কারেক্ট। আমরা যেটা এখনো বাকি আছে আর একটা হয়নি, আপনাকে বলি, ওই এইচ কলামটা কি আছে ওটা করা হয়নি। কোনটা? ভিআরটা কি আছে? রাইট রাইট, ভিআরটা আমি দিইনি এখন, ওটা ভ্যালিডেশন রুল আসছে। ও, ভ্যালিডেশন রুলস, আচ্ছা। হ্যাঁ, ওটা আসবে এবার, আজকেই হয়তো হবে সেটা। তার আগে আমরা একটু আলোচনা করব। ভিআর এর আগের কলামটাও মনে হয়নি। ভিআর এর আগের কলাম কি আছে? সরি, এটা ফ্লো, এটাতে আসবে, এটাতে আসবে। আচ্ছা, এটাও ফ্লো দিয়ে করবো এটা। আচ্ছা, তো এটা আপাতত বন্ধ থাকুক, আমরা আগে সেশনটা আগে করি। তাহলে লাস্ট দিন আমরা একটা ডিটেইলড পেজ লেআউটের ইউটিলাইজ দেখেছিলাম। পেজ লেআউট হচ্ছে কি, কোন পোর্শনটা কন্ট্রোল করছে। আমাদের পেজ লেআউট কন্ট্রোল করে রীতিমতো এই ডিটেইল সেকশনটাকে আর রিলেটেড লিস্টটাকে কন্ট্রোল করে, তাই না? আমরা এটা ডিটেইল দেখেছিলাম। আর আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, পেজ লেআউটে আপনি যখন ঢুকবেন তখন আমরা দেখেছিলাম যে ধরুন এই যে রিলেটেড লিস্টে কি কি আমি কলমসের ভ্যালু রাখতে চান, সেটা আপনি এখানে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, এবার এইটাতে আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, ধরুন এটা আমি একটা পেজ লেআউট নিয়ে আসি। আমার মনে হয় অ্যাপ্লিকেশন ডিটেলস ওয়াজ অ্যানাদার কাস্টম অবজেক্ট, আমি এটা নিয়ে এলাম। আমি এখানে কি কি ফিল্ড দিলাম, আমি ধরুন ফিজটা রাখলাম, কন্ট্যাক্টটা রাখলাম, অ্যাপ্লিকেশন নাম্বারটা রাখলাম। এখানে যেটা আপনি করতে পারবেন, যে দেখছেন এটা হচ্ছে আমরা যে অবজেক্টের চাইল্ড অবজেক্টের ফিল্ডস গুলো সেগুলো দেখতে পাচ্ছি। এই চাইল্ড অবজেক্টটা যদি আর একটা প্যারেন্টের চাইল্ডও হয়, মাস্টার ডিটেল চাইল্ড হয়, তাহলে কিন্তু সেই প্যারেন্টের ফিল্ডও আমরা এখান থেকে চুজ করতে পারবো। ঠিক আছে, তার মানে আদার প্যারেন্টের ফিল্ডস ও আমরা কিন্তু এই কলমে দেখাতে পারি, কিন্তু আদার প্যারেন্ট হ্যাজ টু বি এ মাস্টার ডিটেল প্যারেন্ট। কেন কনফিউশন? সুপার, অল গুড। আচ্ছা, এইবার আর একটা জিনিস আমি বলি, তাহলে লেআউট গুলো বানানো হয়েছে বিভিন্ন ধরনের ইউজার্সকে তাদের বিভিন্ন সেকশনটা দেওয়ার জন্য, মানে তাদের ফিল্ডস এর যে ফিল্ডস গুলো, এটা কিন্তু সিকিউরিটি নয়, আবার বলে দিলাম, দিস ইজ নট সিকিউরিটি অ্যাট অল। সিকিউরিটি মানে কি, এই যে এই স্ক্রিনটাতে আপনি ধরুন 5টা ফিল্ড রাখলাম, কিন্তু আমি এই ইউজার কিন্তু ডেটা লোডার দিয়ে 10টা সবকটা ফিল্ডই আপলোড করতে পারবে ডেটা, বা সবকটা ফিল্ডের ডেটাই কিন্তু চেঞ্জ করতে পারবে। খালি স্ক্রিনে যখন লগ ইন করছে সেই মুহূর্তে আমি কন্ট্রোল করছি যে কোন কোন ফিল্ডস গুলো সে দেখতে পাচ্ছে। ঠিক আছে, তাহলে পেজ লেআউটটা কিন্তু এটা ইউজেবিলিটি ফিচার, ইট ইজ নট অ্যাকচুয়ালি আ ফিল্ড লেভেল সিকিউরিটি। ক্লিয়ার তো? আচ্ছা, সেকেন্ড হচ্ছে এটা একটা মানে ইজ অফ ইউজ। তার মানে এমন যত ফিল্ডে আমি যদি পেজ লেআউটে কোনো ফিল্ড না রাখি, যে ফিল্ডটা না রাখা মানে এইটা নয় যে ওই ফিল্ডের আমার অ্যাক্সেস নেই, ওই ফিল্ডে কিন্তু আমি ডেটা লোডার দিয়ে এটা ভরতে পারবো। ঠিক আছে, তো ট্রু সিকিউরিটি কাকে বলে সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, রেকর্ড টাইপ, তাই না? রেকর্ড টাইপ আমরা কেন দেখেছিলাম? রেকর্ড টাইপ দিয়ে দুটো জিনিস কন্ট্রোল করা যায়। রেকর্ড টাইপ দিয়ে কন্ট্রোল করা যায় যে আমি একটা রেকর্ডেরই মাল্টিপল পেজ লেআউট আমি দিতে পারি ইউজারকে বেসড অন ডিফারেন্ট সিচুয়েশন। মানে রেকর্ডের কোনো একটা
মার্কার বা একটা রেকর্ডকে যদি একটা টাইপ অফ রেকর্ড আমি বানিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বেসড অন দ্যাট টাইপ চেঞ্জ আমি কিন্তু স্ক্রিনটাকে কন্ট্রোল করতে পারবো, মানে স্ক্রিনটা চেঞ্জ করে দিতে পারবো। তো এটা কিন্তু একটা ইজি ওয়ে ইন হুইচ ইউ ক্যান শো ডিফারেন্ট টাইপ অফ স্ক্রিনস ফর ডিফারেন্ট টাইপ অফ রেকর্ডস টু ডিফারেন্ট টাইপ অফ ইউজার্স। হ্যাঁ, বলুন, কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, এখানে আমার একটা কোশ্চেন আছে। ধরুন আমি এরকম চাইছি, যদি আমার এক্সপেকটেশনটা এরকম হয়, ধরুন আমি একটা অপরচুনিটিকে ক্লোজ লস্ট করলাম, হ্যাঁ, বা 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 আমি একটা কোনো লিডকে কোয়ালিফাই করলাম। হ্যাঁ। তো কোয়ালিফাই যে মুহূর্তে ইন প্রোগ্রেস থেকে বা সাইট ভিজিট ডান স্ট্যাটাস থেকে কোয়ালিফাই হয়ে গেল, সরি Right. লিডের ক্ষেত্রে হবে আপনার কোয়ালিফাই হয়ে গেল, ইন প্রোগ্রেস থেকে কোয়ালিফাই, অপরচুনিটির ক্ষেত্রে আপনার ভিজিট ডান থেকে ক্লোজ লস বা ক্লোজ ওন হয়ে গেল। Right. দুটো ক্ষেত্রেই আমি চাইছি যে ওই রেকর্ডটা লক হয়ে যাবে, মানে কোনো ফিল্ডই আর মানে ভিউ অ্যাক্সেস থাকবে, বাট কোনো এডিটেবল অ্যাক্সেস আর কিছু থাকবে না। তো সেইটাই কি এটা আপনি বলছেন, মানে তার জন্য কি ডিফারেন্ট লেআউট ইউজ করতে হবে? করতে পারেন। দিস ইজ এ গুড ওয়ে অফ ডুইং ইট। আইডিয়ালি এটা আগেকার দিনে এই প্রসেসেই কাজ হতো। তাতে কি হতো, আমরা লেআউট মানে রেকর্ড টাইপটা চেঞ্জ করে দিতাম, রেকর্ড টাইপটা চেঞ্জ করে একটা লেআউট ফেলতাম, যে লেআউটটা পুরোটাই রিড অনলি হতো, ইউজার আর কোনো ডেটাই চেঞ্জ করতে পারতো না। ঠিক আছে, তার মানে একটা অটোমেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, মানে স্ট্যাটাসটা চেঞ্জ হলো, ওই রেকর্ড টাইপটা এখানে একদম আপনি যে রিকোয়ারমেন্টটা দিলেন এক্স্যাক্টলি সেটাই আপনার অ্যাসাইনমেন্ট রইলো, আপনি এটা লিডে করে দেখাবেন। আচ্ছা, তো তার মানে আপনি এটা ইনফ্যাক্ট কেস অবজেক্টে অলরেডি বাই ডিফল্ট আছে। আপনি যদি এখানে দেখেন কেস অবজেক্ট, এই কেস অবজেক্টে দেখুন কেস ক্লোজ পেজ লেআউট বলে একটা আলাদা লেআউটই থাকে। কেন কি, কেস অবজেক্টটা যখনই ক্লোজ হয়ে যায় তখন ওটাকে লক করে দেওয়া হয়। টিকিটস ইউজুয়ালি টিকিটসে তো আর আপডেট করে না কেউ, তাই ক্লোজ পেজের আলাদা করে লেআউটই দিয়ে দেয় সেলসফোর্স। কিন্তু আপাতত কিন্তু এই প্রসেসটাই তাই কাজ হয়। এবার সেলসফোর্স ওটা নিজে কন্ট্রোল করে, এটা স্ট্যান্ডার্ড ফিচার, কিন্তু অ্যাকাউন্ট বা লিডে আপনি এই ফিচারটা নিজে তৈরি করতে পারেন। তাহলে কিভাবে, ওটা খুব ইজি। ওটার জন্য দুটো রেকর্ড টাইপ আমি তৈরি করব লিডে। একটা রেকর্ড টাইপ হবে আপনার ওপেন রেকর্ড টাইপ, আর একটা হবে ক্লোজ রেকর্ড টাইপ। ক্লোজ রেকর্ড টাইপটা চেঞ্জ হবে when your status of that বিয়ে কি বলে status of that lead becomes converted। এটা আচ্ছা, কনভার্টেড নয়, কোয়ালিফাইড বা যে এরকম স্টেজ। একটা জিনিস মাথায় রাখবেন, কনভার্টেড লিড কিন্তু লিডে আর দেখাই যায় না, তো ওটা মানে ওটার জন্য স্পেশাল পারমিশন আছে দেখতে গেলে। ওটা কিন্তু মানে লিডের ভিউটাই হচ্ছে অনলি ওপেন। ঠিক আছে, ক্লোজ লিড এমনি লকড আউট, সেলসফোর্সের বাই ডিফল্ট ফিচার ওটা লকড আউট। ঠিক আছে, এখানে সবসময় দেখবেন আপনি যে কোনো একটা লিডে এটা এই কনভার্টের আগে পর্যন্ত মানে আপনি এটার উপরে কাজ করতে পারবেন। যেই কনভার্ট করে দিলেন তারপরে এই লিস্টের মধ্যেই আসেন এটা, কারণ কি এই লিস্টটা দেখবেন অল ওপেন লিডস, ক্লোজ লিডস আর নট পার্ট অফ লিড মডিউল, কিন্তু আপনি দেখতে পারেন, তার জন্য স্পেশাল পারমিশন আছে। ঠিক আছে, কিন্তু মডিফাই করা যায়। আচ্ছা, এইবার আমরা আচ্ছা লিঙ্ক বাটন গুলো পরে দেখবো। এইবার আমি একটু অ্যাডভান্স ফিচার্স অফ সেলসফোর্সে আসবো, তার আগে ছোট্ট করে কম্প্যাক্ট লেআউটটা দেখে নিই। কম্প্যাক্ট লেআউটটা কি আমি লাস্ট দিন বলেছিলাম? বলেছিলেন একটু। কম্প্যাক্ট লেআউটের কাজ হচ্ছে এই পোর্শনে আমি যদি কিছু ফিল্ডকে হাইলাইট করতে চাই, এটা হেডার পোর্শনে কিছু কিছু ফিল্ড, খুব বেশি ফিল্ড করা যাবে না। বাই ডিফল্ট সেলসফোর্স কিছু সিস্টেম ডিফল্টস দিয়ে ফিল্ডস দিয়ে হাইলাইট করে রেখেছে, দেখেছেন? এটাকে আমি ক্লোন করতে পারি বা একটা কমপ্লিট লেআউট ফ্রম স্ক্র্যাচও বানাতে পারি, আপনার মর্জি। ধরুন আমি একটা কম্প্যাক্ট লেআউট বানালাম, মাই লেআউট বানিয়ে এখানে লিড অবজেক্টিভ নিউ, এখানে মাই লিড হেডার। এখানে আমি বলবো যে আমার চাই ইন্ডাস্ট্রিটা মাথায়, আমার চাই সোর্সটা, আর আমি মোবাইল নাম্বারটা টক করে পেতে চাই, আর প্রোডাক্ট ইন্টারেস্টটা প্রবলি আমি দেখতে চাই। এই চারটে আমার দরকার। এই ফিল্ডগুলো কোন অবজেক্টের? লিড অবজেক্টের। আচ্ছা, এই যে ডিটেল সেকশনের মধ্যে যে ফিল্ডস গুলো আপনি মাথায় দেখাতে চাইছেন,
হুম, এটাই কম্প্যাক্ট লেআউট। রাইট। মানে এই যে ফিল্ডগুলো উপরে রেখেছেন, এই ফিল্ডগুলো আপনার ডিটেল সেকশনেও থাকবে বা থাকা নর্মালি থাকে, কিন্তু এগুলো স্পেশালি হাইলাইট করার জন্য উপরে রাখা। কটা রাখা যায়? 6টা? এটার একটা লিমিট আছে, আমার মনে হয় 10টা রাখা যাবে ম্যাক্সিমাম, দেখে বলবো। 6টা থাকে, বেশি থাকে। 6টা হবে। 6টার বেশি? না, এখানে অনেকগুলোই দেখেছি আমি, 10, আমি তো নিজে দেখেছিলাম অনেকগুলো অ্যাড করে, দেখে আমরা বলছি। তো পারি না। এরকম সবই অ্যাড করে ওইখানে লিখে দেবে 10 হচ্ছে। আমরা তো তখন সোমনাথ দা মনে হয় লিমিটটা 6টাই ছিল, 6টার বেশি করতে দিচ্ছিল না। আমরা মানে এটা 10টা পর্যন্ত আমি করে এসেছি, মানে বিভিন্ন জায়গায়। ভিজিবিলিটি কটা আছে সেটা দেখুন আপনি। 10টা করুন। না, আপনি করতে পারবেন না এখানে। ও, 10টা করার পরে 6টা দেখাবে, এরকম টাইপের বলছে? হ্যাঁ, ভিজিবিলিটিটা 6টা। এরকম কিছু হয় না, এটা দেখে দেখুন। নিচ্ছি। ওটা বেসিক্যালি এইখানে লেআউটে যেটা দেখাবে না, ওটা আপনার মোবাইল ফোনেও কিন্তু দেখাবে, ওটা অন্যরকম ভাবে দেখায়, তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ওর নেমটা আসলে এমনি দেখায়, তো এটা নেওয়ার কোনো মানে হয় না। রেটিং, ফোন, এর মধ্যে কি কি ফিল্ডের আবার কি অ্যাক্সেস আছে সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। লিড সোর্স, এমপ্লয়ি, 1 2 3 4 কোন একটা 5। ফিল্ড টাইপ আছে না এখানে? হ্যাঁ, হতে পারে। লং টেক্সট বা এরকম কিছু একটা আছে না? হ্যাঁ, অনেকগুলো জিনিসপত্র, কিছু কিছু ফিল্ড টাইপ আছে যেগুলো সাপোর্টেডই নয়। হুম। লিড স্ট্যাটাস, ওগুলো ফিল্ডই নেই মনে হচ্ছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমি একটা লিড হেডার বানালাম। এরপরে আমি কি করব, কম্প্যাক্ট লেআউট অ্যাসাইনমেন্টে যাব, দিয়ে এডিট অ্যাসাইনমেন্ট করব, দিয়ে আমি লিড হেডার বানাতে পারবো। এখানে ধরুন আপনার যদি রেকর্ড টাইপ থাকে পুরো, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা রেকর্ড টাইপের জন্য কিন্তু আলাদা কম্প্যাক্ট লেআউটও কিন্তু অ্যাসাইন করতে পারেন। হুম। ঠিক আছে, তো আমি যদি এবার যাই, ওটা একটু ক্যাশ ক্লিয়ার হতে একটু টাইম লাগে, এক্স্যাক্টলি কখন দেখাবে সেটা দেখি, তো উইল সি ইন অ্যাকশন। ঠিক আছে, তো এটা আপনারা টেস্ট করুন এবং ওটাতে কাজ করুন ফার্স্ট এন্ড ফরমোস্ট। ঠিক আছে, ক্যাচে একবার ক্লিয়ার করে দেখুন না কটা দেখায়। তো এইভাবে ক্লিয়ার করা যাবে না, এটা সেলসফোর্সের সিস্টেম ক্যাশে। আমরা তো সবসময় ক্যাচে ক্লিয়ার করেই করি। না না, এখানে কন্ট্রোলার মেরে ওই ক্যাশে ক্লিয়ার হয় না, এখানে হ্যাঁ। এ দিয়ে তোরাই হয় না, এটা অন্য ক্যাশে, এটা ওদের সিস্টেম ক্যাশে, কিছুক্ষণ মরেই লিখে করো। আচ্ছা, আরেকটা জিনিস এবার আসল যেটা দেখানোর আজকের ক্লাস, সেটা হচ্ছে বিগার বিস্ট ইন দা হোল পিকচার। আমি যদি এই নিচের এই ট্যাবের নিচের থেকে পুরো মালটাকেই চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? এইটা খেলাটা হচ্ছে উইথ লাইটনিং রেকর্ড ফিচার্স। ঠিক আছে, এখান থেকে আমি বিভিন্ন লেআউটের পেজ যদি আমি চুজ করতে চাই, আমি এখান থেকে করতে পারি। আর আমি যদি এক্সিস্টিং পেজটা থেকেই আমি শুরু করতে চাই, এখানেই আমি কিছু কিছু মডিফিকেশন করতে চাই, তাহলে আমি এটার আন্ডারে এডিট পেজও করতে পারি। ঠিক আছে, তো আগে এডিট পেজটা দেখি, তারপরে আমরা ফ্রম স্ক্র্যাচ শুরু করবো। দুটোই আসে একই জিনিস। এটাও কি করলো, সিস্টেমের যে ডিফল্ট পেজটা সেটাকে আগে ইনহেরিট করে নিল। ঠিক আছে, এটাকে বলা হয় লাইটনিং অ্যাপ বিল্ডার। এখানে দেখুন পুরোটাই আপনার ইউজেবল, ও দেখতে পাবেন যে কি সেকশনটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এইটা উপরের সেকশন, নিচের সেকশন। আচ্ছা, এইখানে এই যে ডিটেল সেকশনটা দেখছেন, আমি যদি বলি যে আমার এই অ্যাক্টিভিটি ট্যাবটা এইখানে থাকবে, ঠিক আছে, এই অ্যাক্টিভিটি ট্যাব আমার দরকারই নেই, হাটিয়ে দিলাম। আমি বললাম যে আমার চ্যাটার ট্যাবের প্রয়োজনীয়তা নেই, আমি আমার এইটা উপরে দেখতে চাইছি, এইখানে দেখতে চাইছি পোটেনশিয়াল ডুপ্লিকেটটা। আচ্ছা, রিলেটেড লিস্টটা আমি এইখানে দেখতে চাই, এখানে আমি নিজে একটা ট্যাব বানিয়ে দিলাম, এটার নাম দিলাম রিলেটেড।
দিয়ে রিলেটেড এর আন্ডারে আমি আমার এই সেকশনটা তুলে দিলাম, দিয়ে রিলেটেড পোর্শনটা হাটিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করলাম। সেভ করে এটাকে আমি অ্যাক্টিভেট করলাম। একটা লাইটনিং অ্যাক্টিভেট রেকর্ড পেজ যখন আমি অ্যাক্টিভেট করতে পারি, সেটা 3টে লেভেলে অ্যাক্টিভেট করা যায়। একটা হচ্ছে অর্গ ডিফল্ট। অর্গ ডিফল্ট মানে এই রেকর্ড পেজটা, মানে এই লিডের পেজটা, নতুন যে পেজটা আমরা ডিফাইন করলাম, সেই পেজটা যে কোনো ইউজার যে কোনো অ্যাপের মধ্যে থেকে খুললেই এইটাই দেখবে এবার, সেটাকে অর্গ ডিফল্ট বলা হয়। সেকেন্ড হচ্ছে অ্যাপ ডিফল্ট। সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ডটা নর্মাল ক্ষেত্রে যেমন আছে তেমন দেখবে, এই অ্যাপে ঢুকলে তবে লিড পেজটা চেঞ্জ হয়ে গিয়ে অন্য অন্য জিনিস দেখাবে, এইরকম দেখাবে, যেটা আমি করলাম। থার্ড হচ্ছে আমি আরো গ্র্যানুলার ডিটেলসে যেতে পারি, যে কোন অ্যাপ, কোন রেকর্ড টাইপ, কোন প্রোফাইল, কোন পেজ। ঠিক আছে? যদি অর্গ ডিফল্ট না সেট করা থাকে তাহলে স্ট্যান্ডার্ড রেকর্ড পেজটা ইউজ হবে। যদি এই লেভেলে কোনো রেকর্ড পেজ সেট করা থাকে তাহলে সেই রেকর্ড পেজ অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, ইউজার ওই সেখানে কোথায় করা যাবে? এই যে কোন অ্যাপ, ঠিক আছে, কোন কোন ডিভাইসের জন্য, কোন রেকর্ড টাইপের জন্য, এবং কোন ইউজার, মানে হচ্ছে প্রোফাইল। প্রোফাইলের জন্য এখানে ইউজার ওয়াইজ করা যায় না। ইউজার ওয়াইজ সেলসফোর্সে কিছুই নেই, সব প্রোফাইল ওয়াইজ। সব প্রোফাইল স্পেসিফিক। আচ্ছা আচ্ছা, এটা কোনটা করলেন? 3 নম্বর ট্যাবটা না? না না, মানে কোনটা সিলেক্ট করলেন? হ্যাঁ, এই যে সিলেক্ট রেকর্ড পেজ, তারপর নেক্সট করলাম। থার্ডটা সন্ন্যতা। থার্ড ট্যাবটা করছেন। আচ্ছা, আর সেকেন্ড ট্যাবটা একবার বলবেন? এটা হচ্ছে রেকর্ড টাইপ। কোন রেকর্ড টাইপটা? না, এটা ক্যান্সেল করুন। ওই অর্গ ডিফল্ট আর মাঝখানে একটা আছে অ্যাক্টিভেশনে যাবে। ওই অর্গ ডিফল্টের পরে যেটা আছে অ্যাক্টিভেশন, এই যে অ্যাপ ডিফল্ট, কোন অ্যাপে দিয়েছেন, জাস্ট কোন অ্যাপটা, ধরুন এই অ্যাপের মধ্যে এই এটা অ্যাক্টিভেট হবে, কোন ফর্ম ফ্যাক্টরে দিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ফুললি অর্গের জন্য একটা অ্যাপ্লাই করে দিতে পারেন, যেটা তাহলে স্ট্যান্ডার্ডকে ওভাররাইড করে দিল। আর এই যে যেমন অর্গ ডিফল্ট আমি করে দিলাম, কোন ডিভাইসের জন্য আমি বললাম যে ফোন আর ডেস্কটপের দুটোতেই লাগবে আমার, আমি করে দিলাম। এইবার কি হবে, আমার এই পেজটা এইটা এবার এরকম দেখতে হবে। ঠিক আছে, আমার এই ডুপ্লিকেট চেক উপরে চলে এলো, রিলেটেড ট্যাব এখানে এসে গেল, অ্যাক্টিভিটিস এই সাইডে চলে এলো, তাহলে আমি লিডটা চেঞ্জ করে ফেলবো। তাহলে তো পেজ লেআউটের দরকার নেই, এটা দিয়ে করলেই তো হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো সেলসফোর্স আস্তে আস্তে পেজ লেআউট থেকে বেরিয়ে আসছে। এবার এটা এখানেই শেষ নয়, এখানেই শুরু। না না, আরেকটা জিনিস যেটা পেজ লেআউট থেকে বেরোচ্ছে, ঠিক কথা, পেজ লেআউটের মধ্যে যে রিলেটেড বাটন বা কলামের যে যেগুলো অ্যাড করা যায়, ওখানে আগের দিন করলেন একটা বাটন অ্যাড করা, নিউ বাটন। হ্যাঁ, সব আস্তে আস্তে আসছে। প্রথমে আচ্ছা। দেখে নিই আমরা ডিটেল সেকশনটা। এই যে ডিটেল সেকশনটা, তাহলে একটা জিনিস মাথা রাখবেন, এইখানে আমি যখন এই যে সেকশনটা হাত দেব, বা এর ভেতরে যে কোনো একটা সেকশনে হাত দেব, ডিটেল বা রিলেটেড সেকশনে যখন হাত দেব, ও অলরেডি দেখাবে যে কোন লেআউট থেকে এটা ইনহেরিট করা রয়েছে। ঠিক আছে, এই যে এখানে দেখায় অ্যাসাইন পেজ লেআউট, এখানে হচ্ছে কোনটা প্রিভিউ করছে। ঠিক আছে, এই লেআউটটার থেকে ও প্রিভিউ করছে। ঠিক আছে, এই ভেতরে সেকশনটা কিন্তু ইউজার স্পেসিফিক, মানে প্রোফাইল স্পেসিফিক। সেই প্রোফাইলের মানে লেআউটটাই কিন্তু এখানে দেখাবে, মানে বাকি পার্টটা চেঞ্জ হয়ে যাবে, মানে বাকি পার্টটা স্ট্যাটিক থাকবে যদি অর্গ ওয়াইড ডিফল্ট আমি বানাই। কিন্তু এখানে যদি প্রত্যেকটা ডিফারেন্ট ইউজারের ডিফারেন্ট লেআউট অ্যাসাইন করা থাকে, কিন্তু তাহলে সেই লেআউটটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে, এখানেও হবে, এই রিলেটেড সেকশনের মধ্যেও হবে। ক্লিয়ার? এই দেখুন দুটো জায়গাতেই দেখাচ্ছে লেআউট। ক্লিয়ার হলো আপাতত? আচ্ছা, আমি বলেছিলাম পেজ লেআউটে 3টে জিনিস আমরা হ্যান্ডেল করি। এক হচ্ছে ডিটেল সেকশনটা, রিলেটেড লিস্টগুলো, আর এই বাটনস গুলো। ঠিক আছে, এটা আরেকবার দেখে নিই আমরা। এই যদি যাই, তাহলে পেজ লেআউটে প্রথম যেটা আমি করতে পারি, গিয়ে দেখবো যে এখানে আমার কতগুলো লেআউট আছে। আমি ধরুন এগুলো সব চেঞ্জ করি।
ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা হচ্ছে আপনি দেখবেন যে কুইক অ্যাকশনস, মানে এই সেকশনটা, আর এই স্ট্যান্ডার্ড বাটনস আর কাস্টম বাটনস মিলিয়ে আপনার হোয়াট এভার বাটনস ইউ আর সিইং হিয়ার। ঠিক আছে, আমি যদি এইগুলোকে সরিয়ে দিই, এটা কি ক্লাসিক পাবলিশার্স দেখাচ্ছে এটা? এটা পেজ লেআউট। না না, সেলসফোর্স ক্লাসিক। হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে মানে অরিজিনাল যে বাটনস গুলো বাই ডিফল্ট যে অ্যাকশনস গুলো আপনি ক্লাসিক দিত, সেগুলো ও অটোমেটিক্যালি ইনহেরিট করে লেআউটে দেখায়। আচ্ছা, এবার ওই ক্লাসিক কিছু বাটন আছে যেগুলো কিন্তু লাইটনিং এ সাপোর্টেডই নয়। তো এমন কিছু নয় যে কিছু বাটন হতে পারে যেগুলো আপনি হয়তো, তার জন্য আমরা একটা আলাদা প্রজেক্টই করতাম, বহু কাস্টমারের জন্য অনেক টাকা দিয়ে বহু প্রজেক্ট করা হয়েছে যেখানে এই ক্লাসিকের বাটনস গুলো চেঞ্জ করে লাইটনিং এ বাটন বানানো হচ্ছে। একটা বিরাট বড় একটা এনরমাস ডেভেলপমেন্ট। আচ্ছা, এখানে আমরা কি দেখলাম, কুইক অ্যাকশনস আমি খালি করে দিয়েছি, স্ট্যান্ডার্ড বাটনসে জাস্ট এডিটর ডিলিট রেখেছি। তাহলে আমি এটা যদি সেভ করি তাহলে দেখতে পাবো যে আমার খালি এডিটর ডিলিটই থাকছে, বাকি কিন্তু সব চলে গেছে, তাই তো? তার মানে আমি বেসিক্যালি লিড লেআউটে আমি জানতে পারছি যে আমার এডিট ডিলিট আর কুইক অ্যাকশন, এই কুইক অ্যাকশন মিলিয়ে আমার এই যে কুইক অ্যাকশন যেগুলো আছে, এখানে যদি আমি পাই নিউ কন্ট্যাক্ট, সেভ করি, তাহলে কি দেখতে পাবো? তাহলে আমি দেখতে পাবো যে ওই এডিট ডিলিট আর নিউ কন্ট্যাক্ট এই তিনটে মিলিয়ে আমার এখানে দেখাচ্ছে, তাই তো? লেআউটে বাটনস আমি জানি, আমি অলরেডি এই সেকশনটা জানি যে এটা পুরো দেখাচ্ছে, আর এই সেকশনটাও জানি আমি এটার দিকে ইনহেরিট করছি। এবার প্রবলেম হচ্ছে লাইটনিং, প্রবলেম নয় ইনফ্যাক্ট, লাইটনিং পেজেস যখন এসে যাচ্ছে তখন এই যে ডিফল্ট বিহেভিয়ার্স গুলো অফ পেজ লেআউট সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। হাউ? এটাকে বলা হয় ডাইনামিক ফর্মস এন্ড ডাইনামিক অ্যাকশনস। আচ্ছা, এবারে ডিটেলস আমি আসি। প্রথম গল্প যেটা হচ্ছে যে এই যে সেকশনটা, ডিটেল সেকশনটা, এটাকে অ্যাক্টিভেট করা যায় ইউজিং ডাইনামিক ফর্মস। এই যে ডিটেল সেকশন, এখানে দেখুন, you can configure record detail sections and fields right inside Lightning App Builder, upgrade to dynamic forms and start putting individual fields and sections anywhere on the page. একটা জিনিস মাথায় রাখতে হবে, ডাইনামিক ফর্মস যদি আমি অ্যাক্টিভেট করে দিই তাহলে পেজ লেআউট নন ফাংশনাল হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমি আপগ্রেড করি। আচ্ছা, আবার যদি আমি ডাইনামিকটাকে নন ফাংশনাল করে পেজ লেআউটটাকে ফাংশনাল করতে চাই, সেটা সম্ভব? তাহলে বাই লাইটিং পেজটাকে আবার ডিলিট মারতে হবে। আচ্ছা, ডিলিট বলতে এইখানে সেই ডিটেইলস পুরো ব্যাপারটা কি? হ্যাঁ, কেন কি আপনি একটা লাইটিং পেজ আপগ্রেড করে নিলে আর তারপরে আর ডাউনগ্রেড করতে পারবেন না, কিন্তু এই লাইটিং পেজটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করে দিলেন বা ডিলিট করে দিলেন, তারপরে আবার আবার স্ট্যান্ডার্ড হয়ে গেল। ও লাইটনিং রেকর্ড পেজ ওর মধ্যে সেটআপের মধ্যে ডিলিট করে দিতে হবে বা ডিঅ্যাক্টিভেট করে দিই, ঠিক আছে, করে দেবেন, ঠিক আছে। কিন্তু আপগ্রেড একটা লাইটিং পেজ যদি আমি আপগ্রেড করে দিই তারপরে কিন্তু মানে ডিগ্রেড করা যাবে না। হ্যাঁ, কি বলছেন? এটা মানে ডিঅ্যাক্টিভেটটা কোথা থেকে করব? অ্যাক্টিভেশনে গিয়ে? অ্যাক্টিভেশনে গিয়ে এই রিমুভ ফ্রম অর ডিফল্ট করে দিলাম। আচ্ছা আচ্ছা, আমার এই প্রবলেমটা হয়েছিল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো আগে মানে এটা মানে থাকলো পেজ কিন্তু নন ফাংশনাল হয়ে যাবে, আবার যেই রিমুভ করে দেবে তখন আবার স্ট্যান্ডার্ডে ফিরে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা দেখি যে এই ডাইনামিক ফর্মসে লাভ কি। আচ্ছা, ডাইনামিক ফর্মসের একটা মাইগ্রেশন উইজার্ড আছে, সেটা কি করে, আপনার যে কোনো একটা লেআউট থেকে যতগুলো ফিল্ড আছে সেগুলো তুলে নিয়ে ও আপনার ফিল্ডে নিয়ে আসবে, এবং এখানে অ্যাকর্ডিয়নের মধ্যেও রাখতে পারেন। দেখুন এখন মানে টেস্ট করে দেখবেন, মানে ফিল লাইক হুইচ ইজ দ্য মোস্ট, দেখুন এই ফিল্ডটা চেঞ্জ হয়ে এখানে চলে যাবে। নাও দিস বিহেভস কোয়াইট সিমিলার টু হাউ ইয়োর লাইটিং পেজ ওয়ার্কস। আপনি এটা 1 কলম করলেন, 2 কলম করলেন, আচ্ছা এখানে আপনি নিজের মতন সাজিয়ে নিলেন, লেআউটের মতনই, ওটা পেজ লেআউটের মতোই একদম পেজ লেআউটের। আচ্ছা, তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হলো, পেজ লেআউটের এখানটা নিয়ে এসে এখানে কাজ করলাম। লাভ এইখানে যে ধরুন এইখানে আমার একটা ইন্ডাস্ট্রি আছে, এই যে ইন্ডাস্ট্রিটা আমি অনলি দেখাবো
এটা রিকোয়ার্ড করে দেব যখন আমার লিড স্ট্যাটাস হয়ে যাবে ওয়ার্কিং ও এখানে ভ্যালিডেশনটা দেওয়া যাবে ইকুয়াল টু ওয়ার্কিং। এইটা দিয়ে আমি দেখুন এটা কন্ডিশনাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এটা যদি আমি করতে চাই সেভ, তার মানে কি দাঁড়াবে? আবার এটা অ্যাক্টিভেট হতে কতক্ষণ নেয়? উপরটা তো এখনো হলো না। হ্যাঁ, ওটা টাইম লাগে। চলে এসছে, আসলে না 1 2 3 4টা দেখ। হ্যাঁ, আর মোট 7টা, উপরেরটা নিয়ে 7টা, ওপরটা নিয়ে 7টা, ঠিক। আচ্ছা, এবার হচ্ছে কি দেখাচ্ছিলাম, ভুলে গেলাম। কন্ডিশনালি হচ্ছে হ্যাঁ, কি ফিল্ডটার নামটা ছিল? ইন্ডাস্ট্রি। হ্যাঁ, পেয়ে গেছি। আচ্ছা, এখানে যেটা হলো, তাহলে ধরুন আমি একটা নতুন লিড দিয়ে করি, নাহলে এটা বোঝাবে না। আচ্ছা, এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে হবে যে হাউ দ্যাট বিহেভস অন দিস নিউ বাটন ক্লিক। হ্যাঁ, সেটাও আমরা আসবো। প্রথমে আমরা করি অনিমেষ ব্যানার্জি, কোম্পানি একটা দিলাম, লিড সোর্স একটা ওয়েব দিলাম, সেভ করলাম। এইবার দেখুন এখানটাতে আমি এটা চেঞ্জ করে ওয়ার্কিং করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইয়েটা দেখাচ্ছি। দাঁড়াও, কোথায় গেল ইন্ডাস্ট্রিটা? এর মধ্যেই দেওয়া নেই। আছে ছিল উপরে এই যে দেখে এটা ম্যান্ডেটরি হয়ে গেল, ঠিক আছে। তার মানে আমি কন্ডিশনাল ভিজিবিলিটি, কন্ডিশনাল ম্যান্ডেটরি সব দুটোই কিন্তু কন্ট্রোল, মানে পেজটা ডাইনামিক হয়ে গেল। আচ্ছা, পেজ লেআউটের থ্রু দিয়ে কিন্তু ডাইনামিক পেজেস তৈরি করা যায় না। পেজ লেআউটের থ্রু দিয়ে ডাইনামিক পেজ করতে গেলে কি হবে, রেকর্ড টাইপ চেঞ্জ করে নতুন একটা পেজ লেআউট করতে হবে, কিন্তু ফিল্ড টু ফিল্ড ডিপেন্ডেন্সি তৈরি করা সম্ভব নয়। কিন্তু লাইটনিং পেজের ডাইনামিক ফর্মস যদি আমি অন করে দিই, তাহলে পেজটা কিন্তু ডাইনামিক হয়ে গেল, ঠিক আছে। মানে এখানে ডিপেন্ডেন্সি কাজ করবে। কন্ডিশনাল ভিজিবিলিটি করতে পারেন, প্রোফাইল স্পেসিফিক ভিজিবিলিটি করতে পারেন। কিরকম দেখো, তার মানে কি হচ্ছে, আমার হাজার হাজার প্রোফাইল এর জন্য করতে হচ্ছে না। ধরুন আমি বলে দিলাম লিড সোর্সটা রিকোয়ার্ড করে দেব ফর কোন একটা পারমিশন সেট দিয়ে দিলাম, স্ট্যান্ডার্ড পারমিশন সেট, ধরুন অ্যাক্টিভেটর বলে একটা পারমিশন দিয়ে আমি ইয়ে করে দিলাম। এইটা পারমিশনসটা যদি যে ইউজারের থাকবে তার করতে লিড সোর্স রিকোয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। তার মানে পারমিশন স্পেসিফিক আমি কাজ করতে পারি, আমি ডিভাইস স্পেসিফিক করতে পারি, যে একটা ফিল্ডকে মোবাইলে খুললে ম্যান্ডেটরি করে দেবো বা ভিজিবল করব, ডেস্কটপে আমি করব না। তার আর ফিল্ডের উপরে ডিপেন্ডেন্সি আমি করতে পারি, ফিল্ডের ভ্যালুর উপর ডিপেন্ডেন্সি করতে পারি, ডিভাইসের উপরে করতে পারি, আর অ্যাডভান্স থিংস লাইক ইউজারের উপরে দেখুন, মানে ইউজারের নাম, ইমেল আইডি বা ইউজারের কোনো ফিল্ডের উপরে বেস করে আমি করতে পারি। তারপরে পারমিশনসের উপরে বেস করে করতে পারি, আমি রেকর্ডের অন্য ফিল্ডের ভ্যালুর উপরে বেস করে, ঠিক আছে। তাহলে প্রচন্ড ফ্লেক্সিবল একটা মডেল, যেটা দিয়ে আমরা কিন্তু এখন মানে ডাইনামিক ফর্মটা এগোতে পারছি। সিমিলারলি এই রিলেটেড ট্যাবটাও তো কিন্তু আমরা সেটা করতে পারি। আমি এটাকে ডিলিট করে দিলাম। এইখানে দেখবেন নানা রকম রিলেটেড ট্যাব আছে। একটা রিলেটেড ট্যাব হচ্ছে সিঙ্গেল, এটা ইন্ডিভিজুয়াল রিলেটেড ট্যাবগুলোকে আপনি আনতে পারেন, যেখানে আপনি নিজে কন্ট্রোল করতে পারছেন। ধরুন এটা কি রিলেটেড ট্যাব, এটা হবে এগুলো কি তার রিলেটেড অবজেক্ট গুলো দেখাচ্ছে? প্রত্যেকটা রিলেটেড অবজেক্ট, কারেক্ট। তো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি কিসে দিলাম, অ্যাক্টিভিটি হিস্ট্রি দিলাম। প্রথমে বলে যে এই যে রিলেটেড লিস্টটা পুরো যদি ফেলি তাহলে সব আসবে, ঠিক আছে। আর লিডের বোধহয় কিছু ইয়েই নেই, একটা অবজেক্ট চুজ করি যেটা আছে। আচ্ছা, এবার যে অন্য অবজেক্টটা চুজ করবো সেখানে আমি স্ক্র্যাচ থেকে পেজ লেআউটটা বানাবো, ঠিক আছে। এরকম
আমরা এতক্ষণ কি করলাম, এডিট পেজ দিয়ে আমরা চেঞ্জ করলাম, তাই তো? এটা আপনি স্ক্র্যাচ থেকে বানাতে পারবেন। এই এখান থেকে নিউ, এখানে নানা ধরনের পেজ আছে। যদি কোনো রেকর্ডের ওপরে চেঞ্জ করেন তাহলে রেকর্ড পেজ নিতে হবে। হোম পেজ যদি বানাতে চান সেটাও বানাতে পারেন। অ্যাপ পেজে অ্যাপের মধ্যে কোনো একটা স্পেসিফিক পেজ বানাতে চাইছেন সেটাও করতে পারেন। তার মানে পেজ ডেভেলপমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেল, ঠিক আছে? এটার নাম হচ্ছে অ্যাকাউন্ট। এবার নানা ধরনের পেজ হতে পারে, কোন ডিভাইসের জন্য কি করছেন। আর সেলসফোর্স থেকে বাই ডিফল্ট আমরা ক্লোন করে শুরু করতে পারছিলাম, যেটা ওই এডিট পেজ করে, আসলে সেখান থেকে আমরা শুরু করতে পারি। এটা বিভিন্ন ধরনের ভিউ আছে, আর এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। ইউ ক্যান চুজ আইদার অফ দোজ টেমপ্লেট, যেটা আপনার ভালো লাগছে, ঠিক আছে? 3 রিজন হয়, 3 রিজন ওয়ালা টেমপ্লেট কখনো দেখেছেন? না। তাহলে ট্রাই করে দেখুন এগুলো। এখানে এই ধরনের টেমপ্লেট হয় যেগুলো মোবাইল ডিভাইসের জন্য খুব খুব কাজে দেয়, যেটা ডেস্কটপ, টেবল আর মোবাইলের জন্য অসাধারণ। মানে 3টে আলাদা সেকশন হবে, আর এই বলে এইটা মানে ল্যান্ডস্কেপ মোডে ধরলে এরম ভাবে দেখাবে, এটা ঘুরিয়ে ধরলে এরম ভাবে দেখাবে, মোবাইলে 1 2 3 করে দেখাবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু খুব এক্সাইটিং কিছু টেমপ্লেটস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, এন্ড উই ক্যান ওয়ার্ক অন ইট। এই যে 3 রিজন, এইটা মেন পেজ বেসিক্যালি। এটা পিনড লেফট সাইড, আচ্ছা 3 রিজন লেফট সাইড, আচ্ছা তারপরে পিন রাইট সাইড। অনেক ধরনের টেমপ্লেট আছে। 1 রিজন মানে কিছুই নেই, সব পুরো স্ক্রিন জুড়ে চলছে। আচ্ছা পিন হেডার, এটা হতে পারে পিন হেডার ওই 3 রিজন, হেডার ওই 3 সেকশন। এটা করি, এটা নতুন জিনিস, এটা ভালো লাগে। আচ্ছা এটা দেখছেন, এইটা হচ্ছে আমার টেমপ্লেট হয়ে দাঁড়িয়েছে। এখানে আমরা কি করতে পারি, আমরা বলবো যে ডিটেলসটা রেকর্ড ডিটেলটা উপরে দেখাই, ঠিক আছে? আর রিলেটেড লিস্ট এক একটা করে 3টে রিলেটেড লিস্ট আমি 3টে সেকশনে আলাদা করে করব, ঠিক আছে? এখানে একটা করলাম, এটার মধ্যে দেখালাম কন্ট্যাক্টস, এখানে দেখালাম অপরচুনিটিস, এখানে দেখালাম কেসেস, ঠিক আছে? এই সেভ করলাম, এটাকে অ্যাক্টিভেট করে অফ ডিফল্ট বানিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটা করলে আবার দেখি এটা কত ভালো লাগে। এসে গেছে। তাহলে উপরে দেখাচ্ছে এই 3টে সেকশনসে 3টে। এটা আবার কন্ট্যাক্টটা কেন উড়ে গেছে, কেন কন্ট্যাক্টটা নেই? আচ্ছা এই যে সেকশনস গুলো আছে, আচ্ছা এইটার মধ্যে কিছু নেই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 3টে সেকশন, ঠিক আছে? উপরে আমি কন্ট্যাক্ট দেখাচ্ছি, এখানে কন্ট্যাক্ট অপরচুনিটি কেসেস দেখাচ্ছি। আচ্ছা এই যে ফরম্যাটটা আছে, এখানে নিউ বাটন ক্লিক আছে, এইখান থেকে এডিট আর এগুলো করতে পারি 3টে। তাহলে একটা অ্যাকাউন্টের আন্ডারে যা যা আছে একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। এটার বিভিন্ন ধরনের টাইপ হয়। এটা বেসিক লিস্ট করে দেখতে পারি, এটাও বেসিক লিস্ট করলাম, এটা বেসিক লিস্ট করলাম। বেসিক লিস্ট ভিউটা একটু দেখে নিই রিলেটেড লিস্টের। মানে প্রত্যেকটা রিলেটেড লিস্ট আমি আলাদা করে খুলছি। সে বললো আরে বাবা, বেসি লিস্টই কোথায় ডিফল্ট। আচ্ছা এরপরে টাইল ভিউ হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে টাইল ভিউ, তারও একটা টাইল ভিউ। আচ্ছা এটা হলো। আচ্ছা তার আগে আর যেটা হচ্ছে আপনার ইনহ্যান্স লিস্ট হতে পারে, এটাও একটা জিনিস। এইখানে আরো একটা জিনিস হতে পারে যে ডাইনামিক রিলেটেড লিস্ট আমি ইউজ করতে পারি রাদার দ্যান নর্মাল রিলেটেড লিস্ট। এখানে দেখুন ডাইনামিক লিস্ট, এই ডাইনামিক
এটার যদি আমি চেঞ্জ করি, এই রিলেটেড লিস্টের নাম দিলাম কেসেস, এটারও লিস্ট টাইপ আমি চেঞ্জ করে দিলাম যে টাইল ভিউ এ দেখবো বা ইয়ে ভিউতে দেখবো। আচ্ছা 10টা দেখবো নাকি তার বেশি দেখবো, ঠিক আছে। আর কি কি ফিল্ড আমি দেখবো সেটাও আমি এখানে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। কটা ফিল্ড অ্যাড করা যায় ম্যাক্সিমাম এইখানে? এইটা করে দেখতে হবে, এটা আমি দেখিনি। টাইল ভিউতে বোধহয় বেশি করা যায়, এটার মধ্যে দেয়া বা এখানে দেয়া আছে ম্যাক্সিমাম আপ টু 10 ফিল্ডস। তাহলে এইভাবেও কিন্তু আমি একটা ডাইনামিক রিলেটেড লিস্টও ইউজ করতে পারি। আচ্ছা তাহলে সিঙ্গেল রিলেটেড লিস্ট, একটা সেকশনে যদি একটা রিলেটেড লিস্ট ইউজ করতে চাই, নর্মাল পুরো রিলেটেড লিস্ট যদি পড়ি তাহলে যতগুলো পেজ লেআউটে আছে সব দেখাবে। আর ডাইনামিক রিলেটেড লিস্ট যদি আমি ইউজ করতে চাই তাহলে সেটাই দেখতে পারি। তার মধ্যে আমি নিজে কন্ট্রোল করতে পারি সর্ট ফিল্টার কি হবে, সর্ট অর্ডার কি হবে, তারপরে এটার মধ্যে অ্যাকশনস কি থাকতে পারে আমি নিজে তৈরি করতে পারি অ্যাকশনস। তার মানে অনেক বেশি কন্ট্রোল দিয়ে দিচ্ছে রিলেটেড লিস্টের উপরে, ঠিক আছে। আরো একটা জিনিস এখানে আসছে, সেটার নাম হচ্ছে এই দেখুন, আপনি যখন রিলেটেড লিস্ট নিচ্ছেন, রিলেটেড লিস্ট সিঙ্গেল নিচ্ছেন, এই সেখানেও কেসেস, এখানেও কিন্তু ও বলবে যে ইউ ক্যান আপগ্রেড দিস টু ডাইনামিক রিলেটেড লিস্ট। এখানে যদি আপগ্রেড করে দিই ওটা অটোমেটিক্যালি কিন্তু ওই ডাইনামিক রিলেটেড লিস্টই হয়ে গেল, ঠিক আছে। তাহলে ডাইনামিক রিলেটেড লিস্ট গিভস ইউ মোর কন্ট্রোল, যে আপনি কোন কটা কি দেখাবেন, কি সর্ট অর্ডারে দেখাবেন, কি ফিল্টারিং এ দেখাবেন, কি কি ফিল্ডস দেখাবেন, এই পুরো কন্ট্রোলটা আপনার হাতে ও দিয়ে দিচ্ছে, এবং কি বাটন দেখাবেন সেগুলো, ঠিক আছে। তো নিউ চেঞ্জ ওনারটা আমি সরিয়ে দিলাম। আচ্ছা এটা ধরুন দুটো রেকর্ড টাইপ আছে, আমি দুটো পেজ বানালাম, এটা কি মানে অ্যাকাউন্টসে ধরুন ইন্ডিভিজুয়াল যেগুলো তার জন্য একটা পেজ, আর হচ্ছে কোম্পানির জন্য একটা পেজ হবে? হ্যাঁ হতে পারে। সেটা কোথায়, সেই ফিল্টারেশনটা কোথায় ফিক্স করব? এই আমি যদি দুটো লিস্ট ভিউ বানাতে চাই তাহলে আমি কি করব? আমি কথা বলছি না, আমি যে এই যে লাইটনিং রেকর্ড পেজটা বানালাম, আপনি এটা যেটা বানালেন এটা ধরুন হচ্ছে কি ইন্ডিভিজুয়াল যাদের অ্যাকাউন্ট তাদের, আর একটা রেকর্ড পেজ বানাতে চাইছি লাইটনিং, সেটা হচ্ছে কি কোম্পানি যাদের অ্যাকাউন্ট তাদের জন্য, ঠিক আছে। কোম্পানি যদি হয় তাহলে হচ্ছে কি ওই পেজটা লাইটনিং রেকর্ড পেজটা শো করবে, আর ইন্ডিভিজুয়াল হলে হচ্ছে কি এটা শো করবে। হ্যাঁ হ্যাঁ একদম, ওটার জন্যই তো আমি দেখালাম যে এই লাইটনিং পেজটা, রেকর্ড পেজটা যখন আমি অ্যাসাইনমেন্ট করছি তখন আমি বলে দিতে পারছি যে আমার রেকর্ড স্পেসিফিক, আমার যদি রেকর্ডটাই স্পেসিফিক হয় তাহলে আমি এখানটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যদি খালি অ্যাপের ভেতরে ঢুকলে একরকম দেখাতে চাই সেটাও আমি কন্ট্রোল করতে পারি। 3টে লেভেলে এটা এই জিনিসটা করতে হবে। 3rd লেভেলে গেলে গ্রানুলার কন্ট্রোলটা চলে যাবে, কোন অ্যাপ, কোন রেকর্ড টাইপ, কোন প্রোফাইল। আচ্ছা আচ্ছা তাহলে হলো আমাদের আমরা দেখলাম যে লাইটিং পেজটা কতটা কম্প্রিহেন্সিভ এবং কতটা ইয়ে। লাইটিং পেজে আরো একটা অ্যাডভান্স ফিচার্স আছে, সেটা হচ্ছে কি বসিয়েছি, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে পাথ। যদি অ্যাকাউন্টের জন্য খুব একটা ভ্যালুয়েবল নয়, কিন্তু এই পাথ ইজ এ গুড ফিচার, যেটা দিয়ে আপনি যে কোনো একটা মানে লিনিয়ার পাথ বা নন লিনিয়ার পাথ আপনি ডিফাইন করতে পারেন, ঠিক আছে। যেটা নর্মালি আপনি কেস বা অপরচুনিটি সবসময় দেখে থাকবেন। আমি যদি লিনিয়ার ধরি, এই পাথের উপরে আমি সেট আপ পাথ করতে পারি, দিয়ে আমি একটা অবজেক্টের উপরে একটা পাথ ডিফাইন করতে পারি, সেই পাথটাও এরকম ইয়ে হিসেবে দেখাবে, ঠিক আছে। পাথ কেন ধরুন অ্যাকাউন্ট পাথ, অ্যাকাউন্টে নর্মালি আমরা কোনো পাথ দেখিনি, কিন্তু ধরুন আমি বানাতে চাই এটা কোনো একটা বিজনেস অ্যাকাউন্টে, আমি বলবো যে অ্যাক্টিভের ওপরই একটা পাথ, ঠিক আছে। এই পাথে নো আর ইয়েস এর মধ্যে যখন ইয়ে করবো তার মধ্যেই আমি যদি কিছু ফিল্ড অ্যাড করতে চাই আমি সেটাও করতে পারি। আমি বলবো যে অ্যাকাউন্ট সোর্সটা আর কাস্টমার আইডিটা আমার এই পাথে পড়তে হবে, আমি লিখে দিলাম প্লিজ ফিল দিস ফিল্ডস।
আর এটাকে আমি অ্যাক্টিভেট করতে পারি। আমি এখানে বলবো যে যখন ইয়েসে আমি এটা কনভার্ট করছি তখন অলওয়েজ সেলিব্রেশন করব, ঠিক আছে। এবার নিউ পাথ একটা তুললাম, তাহলে অ্যাকাউন্টের একটা পাথ বানলাম, যেটা ঢপের চপ, নর্মালি ইউজ হবে না, তাও এটা করলাম আমরা। এটা কি নিয়েছে সেটা দেখি। হ্যাঁ, অ্যাকাউন্ট পাতে নিয়েছে, ফেলি। অ্যাকাউন্টের পাথ রয়েছে, ঠিক আছে। তাহলে এবার সেভ করুন। তাহলে কি দাঁড়ালো দেখি কতক্ষণে দেখায়। না, লাইটিং এ আমি অপরচুনিটির উপরই আগে দেখাই, টাইম লাগবে। যেমন এই পাথটা আছে, আমি এই চেঞ্জ ক্লোজ স্টেজটা অনেকের সময় বলে যে এই এই মালটা রেখো না, এটাকে কন্ট্রোল করব অটোমেটিক্যালি। তখন আমরা কি করব, আমরা এই পাথে যাব, দিয়ে এই পাথটাকে জাস্ট এই পাথ আপডেট বাটনটাকে সরিয়ে দেবো, তাহলে আমি খালি স্টেজটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ধরনের কাজগুলো আমরা পাথের উপরে কিন্তু ইজিলি করতে পারবো। আর এই পাথের সাথে যেটা থাকে সেটা হচ্ছে পাথ, এটা কি এসছে, এই পাথের সাথে যেটা থাকে সেটা হচ্ছে হাউ ইউ ডিফাইন দা, আমি একটা অপরচুনিটির উপর দেখাই, সেট আপ পাথ। অপরচুনিটি অবজেক্টের উপরে একটা পাথ বানাচ্ছি। এটা অবভিয়াসলি স্টেজের উপরে চলে, ইউজুয়ালি মাস্টারই চলি। আচ্ছা, প্রত্যেকটা স্টেজের থ্রু দিয়ে যাচ্ছে আমাদের। এই স্টেজে আমি যে ফিল্ডস গুলোকে আমার কোন স্টেজে লাগবে সেই ফিল্ডস গুলোকে আমি এখানে অ্যাড করতে করতে যাবো। এটা দেখাই, যদি এই যে অ্যামাউন্টটা আমার এই স্টেজে লাগবে, কোয়ালিফিকেশনে আমার এক্সপেক্টেড রেভিনিউ দরকার, নিডস অ্যানালিসিসে আমার মেন কম্পিটিটর দরকার, ভ্যালু প্রপোজিশনে আমার প্রাইমারি সোর্স দরকার, আইডি ডিসিশনে আমি প্রবাবিলিটি পার্সেন্ট চাই, পারসেপশনে আমি কোয়ান্টিটি চাই, প্রপোজালে একটা লিড সোর্স, এরকম কিছু। তা বিভিন্ন স্টেজে আমার যে ফিল্ডস গুলো আমার ভাইটাল, আমি সেগুলোকে আমি দিতে পারি। এবার সেলিব্রেশনে আমি বলবো আমি ক্লোজ 1 যখন করবো তখন সেলিব্রেট করবো। এর পাস সেটিং আমার দুটো অ্যাক্টিভেট করা রয়েছে। এবার আমি দেখি অপরচুনিটিতে এই যে পাথটা এখানে এবার আসা শুরু হবে। টাইম কনজিউমিং, নতুন দিয়ে শুরু করি। এই আমার পাথ এসে গেল। এই যে এবার এটা গাইডেড একটা ওয়ে, এর মধ্যে 5টা ফিল্ডই হতে পারে, তার বেশি কিন্তু হবে না, ঠিক আছে। তো এখানে আমি যদি করি যে আমি ফার্স্ট স্টেজে এই পাথটা আমায় গাইড করতে থাকবো, যে আমি কোন কোন স্টেজে আমি কি ফিল্ডস আপডেট করতে করতে যাব। এই যে ফিল্ডস গুলো আপডেট করবো আমার বেসিক্যালি আমি একটা ইউজারের কাছ থেকে অনেকটা মানে স্টেজ স্পেসিফিক আমি আপডেট নিতে নিতে যাচ্ছি। বিভিন্ন সময় লাগে যে আমি প্রথম স্টেজে আছি যখন একটা অপরচুনিটির বা লিডের, তখন আমার কাছে ফুল ইনফরমেশন থাকবে না, কিন্তু আমি কোন সময় কোন ইনফরমেশন গুলো আমার মাস্ট দরকার সেইগুলো আমি কিন্তু এই গাইডেড পাথ দিয়ে ইয়ে করতে পারি। এবার এক্সপেক্টেড রেভিনিউ পেলাম, নিড অ্যানালাইসিসে আমার মেন কম্পিটিটর কে আছে সেটা আমি নিতে চাইছি, C1 C2
আচ্ছা, ভ্যালু প্রপোজিশন আমি যখন মুভ করছি তখন তখন কি আছে, মেন ক্যাম্পেইন সোর্সও দেখতে চাইছে, কোন একটা ক্যাম্পেইন দিলাম, তারপরে না দিই তাহলে কি যাবে না, স্টেজ চেঞ্জ হবে না? কি যদি এগুলো না দিই তাহলে কি স্টেজ চেঞ্জ হবে কি হবে না? না, এটার সাথে কোনো ডিপেন্ডেন্সি নেই। আচ্ছা আচ্ছা, এবার আপনি ডিপেন্ডেন্সি করতে পারেন। এবার ধরুন এইটা আমি এই মার্কেট কমপ্লিট করলে এগিয়ে যাচ্ছে, আপনি ভরেন, কিন্তু এটা গাইডেড, মানে এটা দেওয়া উচিত রেকমেন্ডেড চেঞ্জেস। এবার ভ্যালিডেশনের উপরে কিন্তু আপনি যদি মনে করেন যে না এটা মাস্ক করব, তাহলে আমি এইটাকে চেঞ্জ করতে দেবো। এবার এবার সেটা ভ্যালিডেশন রুলের মানে ইয়ে হয়ে যাবে, তখন স্কোপ হয়ে যাবে। কিন্তু আমি প্রত্যেকটা স্টেজে বিভিন্ন ডেটা কালেক্ট করে ফাইনালি আমি একটা ক্লোজ ওন করলাম, আর ফুল চন্দন বৃষ্টি আমার কাছে হলো, আমি সেলিব্রেশন করব। এতে কি হলো, আমি খুব স্টেজ বাই স্টেজ আমি কিন্তু ডেটাটা কালেক্ট করে নিয়েছি ফ্রম দ্য ইউজার। ঠিক আছে, তো পাথ ক্যান বি এ ভেরি গুড ওয়ে, যেটা গোটা 5 ফিল্ডের মধ্যে যদি আপনি কালেকশন করেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে কাজ করে। যদি এটার বেশি ফিল্ডের রিকোয়ারমেন্ট থাকে বা চেকলিস্টের দরকার পড়ে তখন ফ্লোজ আসবে। ঠিক আছে, আচ্ছা, এনি কোয়েশ্চেন সো ফার? আচ্ছা, পেজ লেআউটে আরেকবার ফিরে যাই। পেজ লেআউটে আমরা কি ডিসকাশন করেছিলাম? পাথের মধ্যে যে আপনি যেটা দিচ্ছেন একটা করে হচ্ছে গিয়ে ফিল্ড আপনি অ্যাড করছেন, 5টা ফিল্ড অবধি অ্যাড করতে পারেন। 5টা ফিল্ড করে রাখতে পারেন। ওর ভেতরেই কোনো বাটন অ্যাড করা যায় যেখান থেকে হচ্ছে কি অন্য কিছু করা? না, 5টা ফিল্ড, শুধু 5টা ফিল্ড অ্যাড করা যাবে। হ্যাঁ, যেখানে মানে ওটা ইজ লাইক এ গাইডেড ওয়ে অফ ফিলিং আপ ডেটা। পাথ হচ্ছে এটাই, আর কিছু না। কোনো একটা পিক লিস্টকে ধরে আপনি পাথ বানিয়ে দিলেন, এবার ওই পিক লিস্টের ভ্যালু চেঞ্জ যেমন যেমন হচ্ছে সেই অনুপাতে আপনি ডেটাটা কালেক্ট করার চেষ্টা করছেন ফ্রম দ্য ইউজার্স। এটাই হচ্ছে পাথের কাজ। আর রাদার দ্যান সেইং দ্যাট এই ডিটেল পেজটা খোলো, দিয়ে এইটা করো, তারপরে স্টেজে এটা করো, মানে তাদের কোনো গাইডেন্স থাকছে না। এটা একটা গাইডেড ওয়ে অফ ডুইং, মানে একটা উইজার্ডের ছোট ভাই। আচ্ছা, লেআউটটা আরেকবার যাই। লেআউটে আর একটা ইম্পর্টেন্ট পার্ট আমরা জানতাম, সেটা আমরা দেখলাম এক্ষুনি, যে লিড অবজেক্টে যাই। লিড অবজেক্টে আমরা যেটা দেখেছিলাম, কুইক অ্যাকশন আর লিড এইগুলো মিলিয়ে আমার বাটনস গুলো হচ্ছে। এটার পরে কিন্তু লাইটনিং অ্যাকশনস একবার যদি এনেবল করে দেন তাহলে কিন্তু এইটা আর এইটা নন ফাংশনাল। ঠিক আছে, তার মানে আমি যদি এখান থেকে এটা সরিয়ে দিই, এটাও সরিয়ে দিই, এটাও যদি সরিয়ে দিই, দিয়ে সেভ করি, দিয়ে লিডে যাই, তাহলে কিন্তু বাটন দেখতে পাচ্ছি, কারণ এবার আমার কিন্তু এইটা টেক ওভার করে নিয়েছে। লাইটনিং মোবাইলস এন্ড লাইটনিং এক্সপিরিয়েন্স টেক ওভার করে নিয়েছে। এটার উপরে এবার আমি যদি কাজ করি তাহলে খালি এইটাই কাজ করবে। ঠিক আছে, তাহলে লেআউটের যে কুইক অ্যাকশনস আর স্ট্যান্ডার্ড কাস্টম বাটন ছিল সেটা ওভাররাইড করে সেলসফোর্স কুইক অ্যাকশনস, ফার্স্ট লেভেল ওভাররাইড। এবার এটার আবার সেকেন্ড লেভেল ওভাররাইড আছে। সেকেন্ড লেভেল ওভাররাইড কি, লাইটনিং পেজেই হবে। আপনি লাইটনিং পেজে গেলেন, লাইটনিং পেজে গিয়ে বললেন, এটা যদিও আমরা লিডে বোধহয় করিনি, ওটা হ্যাঁ, এই যে লিডে এই জায়গাটা গেলে এখানেও বলবে আপগ্রেড টু ডাইনামিক অ্যাকশনস। এটাই যদি আপগ্রেড করে দিই তাহলে ও বলবে মাইগ্রেট করবে নাকি স্ক্র্যাচ থেকে বানাবে। তো কোন কোন বাটন বানাবো সেটাও জিজ্ঞেস করবে, মাইগ্রেট করে নি। আমি লিডের যতগুলো এখন অ্যাকশনস আছে আমি সেগুলো নিয়ে এলাম। এবার এখানে আমি নিজের অ্যাকশনস, আমি যদি লাইটনিং রেকর্ড পেজে অ্যাকশনস এনেবল করে দিই তাহলে কিন্তু এবার পেজ লেআউটের বাটন নন ফাংশনাল। কোন লেভেলে মানে আমরা অ্যাকশনস গুলো এনেবল করেছি সেটা কিন্তু খুব টু আন্ডারস্ট্যান্ডিং বা ডিবাগ করাতে অনেক সময় প্রচুর কাস্টমারের প্রবলেম হয়, তারা বুঝে পাচ্ছে না যে বাটন কেন দেখাচ্ছে না। তো বাটনের কিন্তু ডিপেন্ডেন্সি
প্রচুর, ঠিক আছে? এটা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে হবে। প্রথমে চেক করতে হবে লেআউটে আমার কুইক অ্যাকশনস বা স্ট্যান্ডার্ড বাটনসের বা কাস্টম বাটনসের ওটা অ্যাক্টিভেট রয়েছে নাকি সেলসফোর্সের লাইটিং অ্যাকশনস অ্যাক্টিভেট করা হয়েছে নাকি ডাইনামিক অ্যাকশনস অ্যাক্টিভেট করা হয়েছে লাইটিং পেজে। যেটা থাকবে সেই ভার্সনটা কিন্তু কাজ করবে। তো অর্ডার অফ হায়ারার্কি আমি দেখিয়ে দেব, ঠিক আছে? ডাইনামিক অ্যাকশনের বেনিফিট কি আছে? ডাইনামিক অ্যাকশনস এর বেনিফিট হচ্ছে এইটাও আমি কিন্তু ভিজিবিলিটি কন্ট্রোল করতে পারি। আমি বলে দিলাম যে অ্যাক্টিভ না হলে ক্লোনই করতে দেবো না বা এরকম টাইপের যদি বলি, বা যদি বলি ওয়ার্কিং স্ট্যাটাসে যদি যায় স্টেজ লিড স্ট্যাটাস ইকুয়াল টু ওয়ার্কিং যদি হয় তবে আমি এটাকে ভিজিবল করব, ঠিক আছে? সেভ করলাম, তাহলে কি দাঁড়ালো? বাই ডিফল্ট এটা কে দেখাচ্ছে না, আমি ওয়ার্কিং স্ট্যাটাসে নিয়ে গিয়ে যেই এটা আপডেট করব ক্লোন বাটন চলে যাবে। তাহলে বাটন ভিজিবিলিটি যদি আমি দিতে চাই তাহলে কিন্তু লাইটনিং পেজেস। Any questions? Any confusion? আচ্ছা, এখানে কিছু অ্যাকশনস আছে একটু জেনে নেওয়া ভালো। যেমন এই যে ইমেল, ট্যাবড অ্যাক্টিভিটি ভিউ হয় অনেক কিছু করে, এটা নয়, এটার কথাই বলি। লগ কল আমি যদি এইখানে অ্যাড করি, এটা মাথায় রাখতে হবে যে লগ কল এখানে অ্যাড করলে এটা কিন্তু এই কি বলে এই যে লগ কল অ্যাকশন আর এইখানের যে অ্যাকশনটা সেটা কিন্তু আলাদা, ঠিক আছে? মানে আলাদা মানে একই ফিচার কিন্তু বেসিক্যালি বাটনটা একটু আলাদা, ঠিক আছে? গ্লোবাল অ্যাকশনস এর এটা। তো অনেকে কিছু জায়গায় কনফিউশন হয়ে যায়, সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে লাইটিং পেজটা আমরা আজকে দেখে নিলাম, শিখে নিলাম। এটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে। লাইটিং পেজ একটুখানি কমপ্লিকেটেড, মানে খটোমটো কমপ্লিকেটেড, মানে অনেক ফিচার্স এন্ড ফাংশনালিটি আছে, সেইগুলো একটু না ঘাটলে কিন্তু ক্লিয়ার হবে না, ঠিক আছে? তাহলে কম্প্যাক্ট পেজ লেআউট নিয়ে ঘাটুন, লাইটনিং রেকর্ড পেজ নিয়ে ঘাটুন, ডাইনামিক অ্যাকশনস নিয়ে ঘাটুন, ডাইনামিক ইয়ে দিয়ে ঘাটুন। আচ্ছা, এর মাঝখানে আজকে যেটা আমরা একটা নতুন জিনিস শিখবো সেটার নাম হচ্ছে ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন রুলের কাজ কি? ভ্যালিডেশন রুলের কাজ হচ্ছে একটা কাস্টম ভ্যালিডেশন বানানো অন দ্য ফিল্ড। এটা কোন কাজে লাগবে? আমাদের বিজনেস স্পেসিফিক যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই ফিল্ডের এই ভ্যালুজ এর উপরে আমার কিছু ব্লকার্স চাই, সেইটাই সময় তখন আমি ভ্যালিডেশন রুল ইউজ করব। ভ্যালিডেশন রুলে আর একটাও ইম্পর্টেন্ট ইউজ হয় স্ট্যান্ডার্ড ফিল্ডকে ম্যান্ডেটারি করার জন্য। কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড ফিল্ড তো ম্যান্ডেটারি করা যায় না সেলসফোর্সে, তো টিপিক্যালি ভ্যালিডেশন রুলস ইউজ হবে বা লেআউটে গিয়ে কোনো একটা ফিল্ডকে আমি রিড অনলি মানে রিকোয়ার্ড করতে পারি, সেটা আমি বলছিলাম। এই লিড সোর্সে গিয়ে আমি যে কোনো একটা ফিল্ডে রিকোয়ার্ড করে দিলাম, তাহলে এটা বেসিক্যালি একটা রিকোয়ার্ড ফিল্ড হয়ে গেল। কিন্তু এটা ট্রু ভ্যালিডেশন হলো না, কারণ হচ্ছে আমি যদি অন্য কোনো পেজ লেআউট ইউজ করি বা যদি আমি ইয়ে করি, আমরা যদি ডেটা লোডার দিয়ে আপলোড করি, তখন কিন্তু পেজ লেআউটে কোনটাকে আমি ম্যান্ডেটরি করেছি কোনো ভ্যালু নেই। ভ্যালিডেশন রুলে আমি যদি কোনো ফিল্ডকে মানে ম্যান্ডেটরি করে দিই বা কোনো ভ্যালিডেশন চাপাই, দ্যাট উইল অলসো এক্সটেন্ড টু ডেটা লোডার। ডেটা লোডারও কিন্তু সেই সেম ভ্যালিডেশন গুলো ইউজ করবে ফর দ্যাট ফিল্ড। তো একটা এক্সাম্পল দেখা যাক, আমরা লিড অবজেক্টে না গিয়ে আমরা অ্যাকাউন্ট অবজেক্টেই যাই। অ্যাকাউন্ট অবজেক্টে আমরা একটা ফিল্ডকে স্ট্যান্ডার্ড ফিল্ডকে আগে ম্যান্ডেটরি করি। স্ট্যান্ডার্ড ফিল্ড ম্যান্ডেটরি করে সবচেয়ে ইজি উপায় অ্যাকাউন্ট নাম্বার। এতে আমি কি করবো, একটা অ্যাকাউন্ট নাম্বার ফিল্ডটাকে নেব,
দিয়ে এটার এখানে এটা আইদার ইকুয়াল টু কোটেশন দিলেও হবে। এখানে বলবো অ্যাকাউন্ট ক্যান নট বি ব্ল্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার, আর এটা ফিল্ডে দেখাতে পারি, পেজের মাথাতেও দেখাতে পারি। এটা বাই ডিফল্ট কিন্তু আমরা ক্রিয়েট করলে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমি যদি কোনো একটা অ্যাকাউন্ট বানাই, দিলাম সেভ করি, তাহলে কিন্তু এই যে এরর মেসেজটা মারা শুরু করলো। ভ্যালিডেশন রুল কিন্তু সেভ বাটন ক্লিকের পরে ফায়ার করবে। বাই ডিফল্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে অ্যাকাউন্ট নাম্বারটা মানে ম্যান্ডেটরি। এটা যদি ওই রেড স্টারটা চাই তাহলে কিন্তু পেজ লেআউটে গিয়ে আমায় রেড স্টার মারতে হবে। পেজ লেআউটে যদি রেড স্টার মেরে দিই তাহলে কিন্তু সেভ বাটন এর যে ভ্যালিডেশন রুল সেটা কিন্তু ফায়ার করবে না, তার আগে এইটা ফায়ার করবে। অর্ডার অফ এক্সিকিউশনটা ক্লিয়ার হলো তো? আমি যদি এখানে অ্যাকাউন্টটা ইয়ে করে দিই, লেআউটে আমি যদি অ্যাকাউন্ট নাম্বারটা ম্যান্ডেটরি করে দিই, একটু টাইম লাগবে আবার। এটা রেড স্টার যদি এসে যায় তাহলে কিন্তু বাই ডিফল্ট পেজ লেআউট কন্ট্রোল করবে এররটা। কিন্তু আমি যেই এই যে ক্যানট বি ব্ল্যাঙ্ক, এটা কিন্তু আমার ভ্যালিডেশন রুলে হিট করেছে। আমি এই মেসেজটাও আমি নিজে কন্ট্রোল করছি। এটা লেখার একটা বেটার ওয়ে হচ্ছে, ইউজুয়ালি আমরা এইভাবে লিখি, এরকম ভাবে মানে ইকুয়াল টু কোটেশন না দিয়ে আমরা যেটা করি, এখানে একটা ফাংশন হয়, অনেক ফাংশন হয় এখানে নরমালি। তাই এখানে টেক্সটের একটা ফাংশন বা যা খুশি, এখানে একটা ফাংশন হচ্ছে ইজ ব্ল্যাঙ্ক, আমরা ইজ ব্ল্যাঙ্কটাকে ইউজ করি। ইজ ব্ল্যাঙ্ক মানে এই কন্ডিশনটা আপনার ট্রু হলে এররটা থ্রো করবে। দ্যাটস কারেক্ট। এই এররটা মানে এটা কিন্তু ব্লকার কন্ডিশন, মানে আমায় এমন একটা কন্ডিশন দিতে হবে যেটা আমি চাই না, যে কন্ডিশনের ডেটা আমি চাই না, ঠিক আছে। ইজ ব্ল্যাঙ্ক বলে একটা ফাংশন আছে, যে ফাংশনটা ট্রু অর ফলস রিটার্ন করে। তার মানে এই যে ব্লকারটা সবসময় একটা ট্রু অর ফলস চাইবে, ট্রু কন্ডিশনসটা ও ব্লক করে দেবে, ঠিক আছে। ট্রু কন্ডিশনস ব্লক করবে। তো আমি যদি ইজ ব্ল্যাঙ্ক করি, সেটা দিয়েও কিন্তু এটা ব্লক করবে। তাহলে মানে আমি এখানে যদি ভ্যালু দিই, বাইপাস করে দেবে। ওইটা বললেন না, পেজ লেআউটে যদি ম্যান্ডেটরি করা থাকে আর ভ্যালিডেশন যদি সেটআপ করা থাকে, তাহলে কোনটা আগে আমার? পেজ লেআউট। পেজ লেআউটটা আগে। সেক্ষেত্রে আমি আমার মতো করে কাস্টমাইজ মেসেজ দিতে পারবো না? না, শুধুমাত্র ভ্যালিডেশনের ক্ষেত্রেই আমি দিতে পারবো কাস্টমাইজ মেসেজ। দ্যাটস কারেক্ট। এবার আপনি দুটোই করতে পারেন একটা ফিল্ডের উপরে। যদি দুটো করেন তাহলে যেটা হবে, পেজ লেআউট ব্লক করে দেবে আপনি স্ক্রিন থেকে ডেটা আপলোডটা, মানে ব্যাড ডেটাটা, আর ভ্যালিডেশন রুলটা ব্লক করে দেবে আপনার ডেটা লোডার থেকে ব্যাড ডেটাটা। দুটো হতে পারে একসাথে। সেক্ষেত্রে কোন মেসেজটা দেখাবে? আমি দুটোই করি। ভ্যালিডেশন রুল যখন মানে ডেটা লোড যখন করতে যাবেন তখন ভ্যালিডেশনের এরর মেসেজটা দেখাবে, আর স্ক্রিন থেকে যখন করতে যাচ্ছেন তখন পেজ লেআউট ব্লক করে দেবে, ঠিক আছে। পেজ লেআউটটা কিন্তু স্পেসিফিক টু ইউজার্স, তো এটা মাথায় রাখতে হবে যে ওটা কিন্তু একটা স্ক্রিনে একটা ভ্যালিডেশন দিচ্ছি যেটা কিছু ইউজারের জন্যই, এবং ওটা ট্রু ভ্যালিডেশনও নয়, কারণ ওটা ডেটা ফ্রন্ট এন্ডে কাজ করে। হ্যাঁ, ফ্রন্ট এন্ডের একটা ব্লকার, আর এছাড়া কিছু না। ব্যাক এন্ডে কোনো ব্লকার নেই না, কিন্তু ভ্যালিডেশন রুল দিলে কিন্তু ব্যাক এন্ড থেকেও ব্লকার হয়ে যাবে। মানে আপনি কোড লিখেও এটা করতে পারবেন না, এটা ভ্যালিডেশন ব্লক এটাকে ব্লক করে দেবে। ধরুন আপনি কোড লিখেছেন, কোড লিখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেটাও কিন্তু ফেল করবে। হ্যাঁ, ভ্যালিডেশন রুল ইজ দা মানে আপনার একদম ডেটাবেস লেভেলে গিয়ে আপনার ব্লকারটা সেট করছে।
আচ্ছা, ভ্যালিডেশন হলে একটা আমি বললাম আর একটা বড় পার্ট হচ্ছে আপনি কোন ধরনের ডেটা চাইছেন। ধরুন আমি একটা রেঞ্জে ভ্যালু চাই, কোথায় করবো আমি রেঞ্জে একটা ভ্যালু দেখি অ্যাকাউন্টে ইয়েতে করি। এই অ্যাপ্লিকেশন ডিটেলস এর মধ্যে ফিস ফিল ছিল না, ফিস। ধরুন এই ফিস ফিল্ডে আমি একটা রেঞ্জ চাই, আমি চাইবো 200 থেকে 500-র মধ্যে ভ্যালু হবে, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি, এক বলতে পারি যে ফিস ক্যানট বি ফিস লেস দ্যান ফিস লেস দ্যান 200টাকে আমি ইনসার্ট করলাম, এই ফিস লেস দ্যান 200, fees cannot be less than 200, এটা ফিল্ডে দেখালাম। আর একটা ভ্যালিডেশন রুল বানালাম, গ্রেটার দ্যান 500, তাহলে দুটো ব্লকার বি মোর দ্যান 500। দুটো একসাথে লেখা যায় না? হ্যাঁ, গুড কোয়েশ্চেন, দুটো একসাথেও লেখা যায়। যদি দুটো একসাথে লিখি তাহলে মেসেজ কি দেবো? ওই যেটা আপনার ফিস ক্যানট বি লেস দ্যান এত, ক্যানট বি গ্রেটার দ্যান এত। তাহলে সেটা আমরা দেখবো, অ্যাবসলিউটলি সেটা দেখবো। তাহলে অ্যাপ্লিকেশন ডিটেইলে আমি আমার যখন আমি করতে চাইছি টেস্ট 1 ফিজ আছে তো, ফিজে ধরুন 100 ভরেছি, কন্ট্যাক্ট কিছু একটা দিয়েছি, ডেট কিছু একটা দিয়েছি, শর্ট ডেসক্রিপশন দিয়ে সেভ করছি, ও বলে দিচ্ছে ফিজ ক্যানট বি লেস দ্যান 200, এটা 600 যদি দিই ফিজ ক্যানট বি মোর দ্যান 200, তাহলে দুটো ভ্যালিডেশন ফায়ার করছে একই ফিল্ডের উপরে। এবার আমি ওটা মার্জ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে মার্জ করতে গেলে আমায় কি করতে হবে, আমার মার্জ করার জন্য মাল্টিপল কন্ডিশন মার্জ করার জন্য মাত্র দুটো অপারেটর আছে, একটা নাম অর আর একটা নাম অ্যান্ড, ঠিক আছে? এবার বলুন ইজ ক্যানট বি লেস দ্যান ফিজ চেক নাম দিলাম, আর এখানে নাম দিলাম ফিজ ক্যানট বি, বা বলবো ফিজ এন্টার ফিজ ফ্রম 200 to 500, ঠিক আছে না? এবার বলুন কি করে আমি এটা ব্লক করব। ফিজ একটা কন্ডিশন হচ্ছে লেস দ্যান 200 আর একটা কন্ডিশন হচ্ছে ফিজ গ্রেটার দ্যান 500, দুটোর মধ্যে অ্যান্ড বসবে না অর বসবে? অর অরও তো বসতে পারে। এটা কি করে হলো, অর আর অ্যান্ড দুটোই একসাথে কাজ করবে? এটা কখনো না 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 না, তা নয়, বলছি কোনটা হবে ভেবে চিন্তে বলুন, দুজনেই ঠান্ডা মাথায় ভাবুন। লেস দ্যান 200, 200 এর নিচে হবে না, অথবা ওটা, এইটা অথবা এন্ড হবে, এন্ড হবে, অর হবে, অর অর অর। তাহলে অর কেন হবে, বা যারা বলছে এন্ড তারা বলবে কেন এন্ড হবে? দুটোকে ঠিক হতে হবে, না হলে কি করে হবে? ওই জন্য প্রামাণিক স্যারের আইডিয়া কি? ফিজ না এন্ডই হবে, এন্ড হবে। এই ইকো হচ্ছে, তনিমার ইকো হচ্ছে। কি হবে, তনিমা কি বলছে? দুটো দুটো এন্ড বলেছে দুজন, এন্ড হবে, তাহলে তিনজনই এন্ড, তিনজনই এন্ড। তাহলে এটা ইউজ করে দেখি, এটা হচ্ছে এন্ড অপারেটর, এভাবেও নেওয়া যায়, এম্পারসেন্ড এম্পারসেন্ড। দেখা যাক না কি হয়। না আমি তো খাতাপত্রতে করে দেখি রাইট রাইট কিনা রং, তাই না? চালানোর আগেই দেখে নেওয়া যাবে। না না এন্ড হবে না, কারণ ও দুটো কন্ডিশনই চেক করবে তখন।
হ্যাঁ, দুটো কন্ডিশন চেক করলে কি প্রবলেম হবে? দুটো কন্ডিশন যদি চেক করে, ধরুন আপনি হ্যাঁ দুটো কন্ডিশনে তো চেক করুন, চেক করা উচিত তাই তো বলছেন? ঠিক আছে, টেস্ট করি। তাহলে 600 তো ব্লক করা উচিত তাই তো? যা 100 তো ব্লক করা উচিত নাকি? যা 300 নেওয়ার কথা। যা, আপনারা একটা ভ্যালিডেশন রুল বানিয়েছেন যেটা কোন কাজে না 100 আটকালো, না 600 আটকালো, না 300 আটকালো। কাজ করুন, অড লাগিয়ে দিন, যে কোনো একটাকে ট্রু হতে হবে। এটা করলে হলো নাকি? এইভাবে ভাবলে তো হবে না, খাতায় কলমে বলতে হবে কেন অর গল্প কেন। এবার বোঝাই ব্যাপারটা, কেন কেন এটা ঝাড়টা খেলো। কোন আমি একটা এক্সেল শিটে দেখা যাচ্ছে তো আমার স্ক্রিনটা? দেখুন, কন্ডিশন 1 আর কন্ডিশন 2, ঠিক আছে? কন্ডিশন 1 আর কন্ডিশন 2 এর মধ্যে অর যদি হয় তাহলে কি সিচুয়েশন? ট্রু ট্রু ইকুয়াল টু রেজাল্ট দিই, ঠিক আছে? তাহলে ট্রু বা ট্রু অর কন্ডিশন মানে হচ্ছে এনি কন্ডিশন, এনি মানে এনি ট্রু মানে পুরোটাই ট্রু, তাই তো? আর যে কোনো একটা ট্রু যদি পাই আমি এটা ট্রু করে দিলাম। তার মানে এটা যদি ফলস হয়, এটা যদি ট্রু হয়, এটা ট্রু হয়ে গেল। এটা যদি ট্রু হয়, এটা যদি ফলস হয়, এটা ট্রু হয়ে গেল। এটা যদি ফলস হয়, এটাও যদি ফলস হয়, তাহলে এটা ফলস, ঠিক আছে? সেম জিনিস এটা যদি আমি অ্যান্ডে করি, অ্যান্ডে কি হবে? ট্রু অ্যান্ড মানে হচ্ছে অল কন্ডিশনস ট্রু ইজ অনলি ট্রু, তার মানে ট্রু ট্রু ট্রু, বাকি সব কটা ফলস। এটা এনি কনফিউশন অন দিস? না। আচ্ছা, এইবার আমাদের ক্ষেত্রে এটা ঝাড় খেলো কেন সেটা আমাদের বুঝতে হবে। আমার এন্ড রেজাল্টটা ট্রু হতে হবে, তবে ব্লকার ফায়ার করবে, মানে ভ্যালিডেশন রুল উইল ফায়ার, ঠিক আছে? এই কন্ডিশনটা আমি রিপ্লেস করে দিই। এটা কি ছিল? লেস দ্যান 200 আর এটা হচ্ছে গ্রেটার দ্যান 500, দুটো কন্ডিশন। এবার এটাও আমি এখানেও বসাই। এবার এটা ইয়ের থ্রু দিয়ে টেস্ট করব, ঠিক আছে? এবার আমার প্রথম ভ্যালু আমি দিয়েছি কত? 600। তাহলে 600টা লেস দ্যান 200 না গ্রেটার দ্যান 200? হ্যাঁ, গ্রেটার দ্যান 200। না মানে এই কন্ডিশনে 600 লেস দ্যান 200 ট্রু হবে না ফলস হবে? ফলস হবে। ফলস হলো। আগে এন্ডটা করি, কেন এন্ডটাই আগে বসিয়েছি আমরা। এটা তাহলে ফলস, আর এটা কি? এটা ট্রু, তাই তো? তাহলে রেজাল্ট কি হলো? ফলস। তাহলে ব্লকার ফায়ার করলো না কিন্তু। না। কেন হলো? কেন ফায়ার করেনি? এবার আমি কি করলাম? সেকেন্ড বারে 100 দিলাম। 100 তে কি হলো সিচুয়েশন? লেস দ্যান 200 ট্রু হয়ে গেল। ট্রু হলো, সেকেন্ডটা ফলস হলো। টোটাল কন্ডিশন কি হলো? ফলস। তাহলে ব্লকার ফায়ার করলো না, না, বোঝা গেল? তাই জন্য দুবারই ফলস খেলবে। তাহলে একটা ইউজার ইনপুট, এটাই লেস দ্যান 200 হবে আবার গ্রেটার দ্যান 500 হবে, এটা কোনোদিন পসিবল না। না, হবে না। বোঝা যাচ্ছে? তার মানে আপনি যখন সবকটা কন্ডিশন ট্রু চেক করতে চান, তার মানে আসলে এনি অফ দ্য কন্ডিশন চেক করতে চাইছেন, বোঝা যাচ্ছে? তার মানে ব্লকার উইল ফায়ার অন এনি অফ দ্য কন্ডিশন। তার মানে দুটো কন্ডিশনই চেক করব, আইদার অর, যেটা ট্রু হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি ব্লকার ফায়ার করব। দ্যাট মিন্স অর কন্ডিশন, যেখানে কি হচ্ছে, এটা যদি
এটা যখন আমি 600 ফেলছি তখন এটা ফলস হচ্ছে, এটা এটা হয়ে যাচ্ছে ট্রু, ও ব্লকার ফায়ার করে দিচ্ছে, কেন কি রেজাল্টও ট্রু। আবার এটা যখন উল্টে যাচ্ছে তখন এখানে উল্টোটা ফলস হয়ে যাচ্ছে, আবার ট্রু হয়ে যাচ্ছে, আবার ব্লকার ফায়ার করে দিচ্ছে। কিন্তু যখন আমি 300 দেবো তখন এটাও ফলস হয়ে যাবে, এটাও ফলস হয়ে যাবে, আমার পুরো ব্লকারটাও ফায়ার করবে না, কারণ কি ফাইনাল রেজাল্টও ফলস। ঠিক আছে, ক্লিয়ার? এনি কনফিউশন? না, তাহলে এটা এবার এটাকে চালিয়ে আমরা এটা ফিক্স করে দিই প্রবলেমটা। রেড গিয়ে গেলাম, এটা গিয়ে এনি কন্ডিশন, যে কোনো কন্ডিশনে ট্রু হলেই আমি ব্লকার ফায়ার করব, দ্যাট ইজ হোয়াট ইট ইজ নিডেড। সরি, অর লিখে ফেলেছি, অরটা এইভাবে লাগে, দুটো পাইপ অপারেটর, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এটাকে টেস্ট করে নিই। এবার আমি 600 ব্লক করব। আচ্ছা, এই ভ্যালিডেশন কিন্তু ক্রিয়েটেও ফায়ার করবে আর ইয়েতেও ফায়ার করবে, নিউতেও ফায়ার করবে। ব্লক করে দিয়েছে আর 300-তে ছেড়ে দিল আমাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এই অর কন্ডিশনটা লেখার আবার একটা ফাংশন ওয়েও আছে। ফাংশন ওয়েতে কিভাবে ট্রান্সফর্ম করে, এই দুটো কন্ডিশন পাশাপাশি কমা দিয়ে লিখবেন, এ বাইরে অর কথাটা লিখে ব্র্যাকেট মেরে দেবেন, তাহলে হয়ে যাবে, একই জিনিস। ও আচ্ছা, ঠিক আছে, অরের একটা ফাংশন আছে, এন্ড এরও একই ফাংশন আছে, ঠিক আছে। এটা একটু হ্যান্ডেল করতে, এটা পড়তে বা লিখতে একটু সুবিধাজনক হয়, তো এটাতে অনেকে এইভাবে লেখে। পার্টিকুলার অনেক কন্ডিশন যদি থাকে, খুব কমপ্লেক্সিটি থাকে, অর এন্ড এর ঝামেলা আছে, তখন কিন্তু এইভাবে অনেকে। চলে আসি অ্যাসাইনমেন্টে। হ্যাঁ বলুন, সরি আপনাকে ডিস্টার্ব করলাম। আগে যেটা বললেন আপনি ওই পেজ লেআউটটা তো কি করে করবো, আপনি একটুখানি তাহলে বলে দিন। ওইটা করতে হবে তো আমাকে। পেজ লেআউট কি করতে হবে বললাম না, যে ওই লিডের ধরুন স্ট্যাটাসটা কোয়ালিফাই হচ্ছে, ধরুন লিডের স্ট্যাটাসটা ইন প্রোগ্রেস থেকে কোয়ালিফাই করছে, তখন আমি একটা রিড অনলি লেআউট করব। রিড অনলি ক্লোজড আর ওপেন সেটা করবেন নাকি লাইটিং রেকর্ড পেজে রিড অনলি করে দেবেন, সেটা আপনার ব্যাপার। এখন লাইটেনিং হচ্ছে, এখন লাইটেনিং এই করব। তাহলে হ্যাঁ, লাইটিং রেকর্ড পেজে আপনি করে দেবেন যে স্টেজ যখন এইটা ক্লোজ, তখন এইটা সবকটাকে রিড অনলি করে দেবেন। ও হ্যাঁ, সেটা করে দিলেও হবে। এটা ট্রাই করে দেখুন, এটা করা যাচ্ছে কিন্তু। সাধারণত আমরা তো ওটাই করতে পারি না, ওই লিড যখন কোয়ালিফাই করে যাবে তখন আমরা লক করে দেবো ওটাকে। আইডিয়ালি এই যে লকার যেটা করবেন সেটা কিন্তু স্ক্রিন লকারই, খালি ডেটাবেসে কিন্তু লকার হলো না। ডেটাবেসে লকার যদি করতে হয় তাহলে ভ্যালিডেশন রুল দিতে হবে। ডেটাবেসে লকার দরকার না, আমার ইউজার যাতে করে কিনা কিছু করতে পারে। হ্যাঁ, তাই ইউজারের লকার দিতে গেলে আপনি স্ক্রিনে লাইটিং পেজ বা আপনি পেজ লেআউট দিয়ে করতে পারেন, রেকর্ড টাইপ চেঞ্জ করে। কিন্তু আপনি যখন ডেটাবেসে লকার করছেন তখন কিন্তু ভ্যালিডেশন। আমি কতগুলো ফিল্ডের উপর ভ্যালিডেশন দেব? হ্যাঁ, এটা না হলে তাই জন্য রেকর্ড পেজটা করুন, ওটা দেবা ইজি ফাস্ট হবে, তাড়াতাড়ি হবে। ফিল্ডের উপর ভ্যালিডেশন দিতে হবে। হ্যাঁ, এমনি আরেকটা জিনিস দেখাই, মানে এটা না, মানে করার অনেক মানে মানে ওয়ে আছে, মানে এটা জাস্ট নট দ্য অনলি সিঙ্গেল ওয়ে, মানে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে করে। এটা হলো আর একটা হয়েছে, ধরুন একটা এমবেডেড ফ্লো দিয়ে দিল, যেখানে খালি লিস্ট ভিউজ গুলো, মানে জাস্ট রেকর্ড ভিউজ গুলো দেখিয়ে দিচ্ছে। অনেক ভাবে করতে পারে, কে কার কি রিকোয়ারমেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করছে, কটা ফিল্ড আছে তার উপরে অনেকটাই। ঠিক আছে, এটা তাহলে আপনি করছেন, কিন্তু এটার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে অটোমেটিক রেকর্ড টাইপটা কি করে চেঞ্জ করবেন অন দ্য স্টেজ, সেটা আপনি এখনো জানেন না, তাই তো? তার জন্য অটোমেশন করতে হবে। সেই অটোমেশনের প্রসেসটা কি সেটা আমার মনে হয় কিছুটা জানেন অলরেডি, সেই ফ্লো দিয়ে আপনারা করে দিচ্ছেন, কিন্তু এটা নিয়ে ডিটেল আমরা সেশন নেব ইন ফিউচার। তার আগে আমরা এইটা আগে অ্যাসাইনমেন্টে চলে আসি। অ্যাসাইনমেন্টে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এই যে স্যালারি ফিল্ডটা আপনি ধরেছেন, এই স্যালারি ফিল্ডে একটা ভ্যালিডেশন রুল বানাবেন
যে কেউ যেন 10 কোটি টাকার নিচে বা 50 কোটি টাকার উপরে না ভরতে পারে। ওকে, যেটা আপনি দেখালেন করে দিলেন তো আপনি। এটা করে দিলাম। এবার এইটার অ্যাসাইনমেন্টে এটাই তফাৎ হবে যে আপনি এটাকে রিকোয়ার্ড প্যারামিটার দিয়ে করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, কিভাবে করবেন আমি আবার বলে দিচ্ছি। মানে হ্যাঁ, রিকোয়ার্ড কন্ডিশন দিয়ে করাবেন। তার আগে আমি একটা ছোট্ট লজিক অপারেটরের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এটা কেন বলছি, কারণ এটা ভাবে রিকোয়ার্ড প্যারামিটার কি, মানে কোন কোন কন্ডিশন ইউজ করবেন সেটা আমি বলে দিচ্ছি। আমি যেটা করে দিয়েছি সেটা হচ্ছে ব্লকার কন্ডিশনস, তাই তো, যেটা অ্যালাউ করব না, তাই তো, সেটা দিয়ে করা। এটা অ্যালাউ যে ব্লকার কন্ডিশনস যদি আপনার কাছে দেওয়া থাকে যে এই ডেটা আমি অ্যালাউ করব না, কাস্টমার আপনাকে বলে দিল, তাহলে আপনার মাঝখানে একটা অর বসিয়ে দিলেই আপনার মোটামুটি সবকটা মানে আপনার ভ্যালিডেশন রুলটা ইজি হয়ে যায়। এগুলো ব্লকার কন্ডিশন, এগুলোর মাঝখানে একটা অর বসিয়ে দাও, যে কোনো একটাতে পড়লেই আমি ব্লক করে দেবো, সিম্পল। কিন্তু আপনাকে কাস্টমার বললো না ব্লকার কন্ডিশন, আপনাকে বললো আমার অ্যালাউড কন্ডিশন এটা 200 থেকে 400 হচ্ছে আমার অ্যালাউড কন্ডিশন। তখন আপনি ব্লকারটা কি করে লিখবেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, আমার ব্লকারের প্রশ্ন হচ্ছে এরকম যে তার আগে আমি একটা ছোট্ট লজিক অপারেটর সম্বন্ধে একটু আইডিয়া দিই। নট বলে একটা অপারেটর আছে আপনাদের এখানে, মানে ফর্মুলাতেও আছে, ভ্যালিডেশন রুলেও আছে। নট বলে দেখবেন, নট এর অপারেটর মানে হচ্ছে কন্ডিশনের ভেতরে যা থাকবে সেটা কন্ডিশন 1 সেটা রিভার্স করে দেবে। কন্ডিশন 1 এর ভ্যালু যদি ইভ্যালুয়েট হয়ে ট্রু আসে, নট বললে ওটা ফলস হয়ে যাবে। কন্ডিশন 1 এর ভ্যালু যদি ফলস থাকে তাহলে উল্টে গেলে ট্রু হয়ে যাবে। ঠিক আছে, নটটা আবার অনেকে এইরকম এক্সক্লেমেশন সাইন দিয়েও লেখে। ঠিক আছে, ইভেন্ট করছে নট অপারেটর দিয়ে আপনি কাজ করবেন। আমি একটা এটা মুখস্থ করে রাখতে হবে, এটা কাজে লাগবে জীবনে। নট অফ কন্ডিশন 1 or not of condition 2 is equal to not of condition 1 and condition 2. ঠিক আছে, আর এটা ঠিক উল্টোটা হচ্ছে, এখানে যদি এন্ড করি এটা ঠিক উল্টো হয়ে যাচ্ছে কিনা বলুন, এটা মুখস্থ রাখতে হবে। লজিকে যখন কাজ করছেন এটা কিন্তু একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। ঠিক আছে, not of condition 1 or not of condition 2 is equal to not of condition 1 and condition 2, and not of condition 1 and not of condition 2 is equal to not of condition 1 or not condition 2. Clear? আপনার কন্ডিশন এখন হবে, এখন আপনাকে ব্লকার কন্ডিশন যে দিয়েছিলাম সেটা কি ছিল, সেটা ছিল x লেস দ্যান 200, x গ্রেটার দ্যান 500, এই দুটো ব্লকার কন্ডিশন ছিল, তাই তো? সেগুলোর মাঝখানে আপনি অর বসিয়েছিলেন। এবার আপনাকে যদি আমি বলতাম রিকোয়ার্ড কন্ডিশন হচ্ছে x গ্রেটার দ্যান 200 আর x লেস দ্যান 500, এটা আমার রিকোয়ার্ড কন্ডিশন। এটা আপনার কাস্টমার আমায় দিয়েছে যে এই ডেটাটা অ্যালাউ করবে, বাকি সব ডেটা ব্লক করো। তাহলে আপনি কি করবেন, এগুলোকে এটা কিভাবে লিখবেন, এই ব্লকারটা কিভাবে লিখবেন, এই ভ্যালিডেশন রুলটা কি করে লিখবেন? তাহলে অ্যালাউড কন্ডিশনস এর উপরে ব্লকারটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, তার মানে উল্টাতে হবে ওটাকে। আপনাদের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট কি দিয়েছি আমরা, সরি অ্যাসাইনমেন্ট কি ছিল, এই শিটে অ্যাসাইনমেন্ট হচ্ছে 50,000 থেকে বলছি, এটার অ্যাসাইনমেন্ট হচ্ছে
স্যালারি হ্যাজ টু বি বিটুইন 10 crore to 50 crore। তাহলে অ্যালাউড কন্ডিশন কি হবে? অ্যালাউড কন্ডিশন হচ্ছে x ইজ ইকুয়াল টু মানে x গ্রেটার দেন 10 crore, x লেসার দেন 50 crore। এই দুটো কন্ডিশন ইউজ করে আপনাকে ভ্যালিডেশন রুলটা লিখতে হবে, ঠিক আছে? ব্লকার দিলে করা হবে না, মানে x লেস দেন 10 crore আর x গ্রেটার দেন 500 crore মাঝখানে অর বসিয়ে দিলাম, হবে না, নট অ্যালাউড। ক্লিয়ার? তার মানে একই কাজ অ্যালাউড কন্ডিশন দিয়ে করে দেখা, ঠিক আছে? চ্যালেঞ্জিং লাগছে? Great, fantastic. So that would be your assignment for the next session. And happy weekend. হ্যালো, হ্যাঁ বলুন। আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা, ফ্লোতে কি কিছু প্রবলেম হচ্ছে? শুনতে আপনার ইকো হচ্ছে, হ্যাঁ কথাটা ইকো হচ্ছে। এবারে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ একটু বেটার। বলছি ফ্লোতে কি কোনো এরর আসছে? মানে একটা মানে ওয়ার্নিং আসছে সবসময়ের জন্য, একটা দেখাচ্ছি আপনাকে, আমি শেয়ার করি। দেখা। আচ্ছা, এটা রেকর্ডিংটা আমি অফ করছি। হ্যাঁ।